আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের সকলকে ইসলামিক গ্রিটিং দিয়ে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে 15 জুলাই বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে আয়োজিত হচ্ছে। আমি যদি বাংলায় বলি, বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত হচ্ছে এবং আমার মনে হয় বাংলাদেশে এবার আহ এক অন্যরকম প্রেক্ষাপটে, যেটা শুধু বাংলাদেশের জন্য নয় পুরো বিশ্বের জন্য এক অন্যরকম প্রেক্ষাপট। করোনা ভাইরাসের কারণে, এক ধরনের প্রাদুর্ভাবের কারণে আমাদের জীবনযাত্রা আগে যেরকম ছিল বর্তমানে কিন্তু আসলে সেরকম নেই। তো সব জায়গাতেই এক ধরনের পরিবর্তনের আমরা লক্ষ্য করছি। এক ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যাবার চেষ্টা করছি। সেটা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সর্বক্ষেত্রেই এক ধরনের পরিবর্তনের ছোঁয়া। বিশেষজ্ঞরা বলছেন যে বিশ্বব্যাপী করোনার কারণে কারোর আসলে চাহিদার পরিবর্তন হয়নি, চাহিদা একই আছে। অন্নের চাহিদা আছে, বস্ত্রের চাহিদা আছে, শিক্ষার চাহিদা আছে, চিকিৎসার চাহিদা আছে, অথবা বিভিন্ন সেবা বা পণ্যের চাহিদা আছে, কিন্তু চাহিদার মাধ্যম হয়তো পরিবর্তন হয়েছে। আর বিশ্বব্যাপী আমরা এই মাধ্যমটি আসলে খোঁজবার চেষ্টা করছি। বাংলাদেশ একটি জনবহুল কান্ট্রি এবং এই জনবহুল দেশে আমাদের সবচেয়ে বড় সম্পদ সেটি হচ্ছে মানব সম্পদ। আর এই মানব সম্পদকে উন্নয়নের জন্য প্রয়োজন শিক্ষা। আর সেই শিক্ষাটা হতে হবে কারিগরি শিক্ষা। বর্তমান এবং পরবর্তী করোনা পরবর্তী প্রেক্ষাপটকে সামনে রেখে বিশেষজ্ঞরা বলছেন কারিগরি শিক্ষাই হবে বেকারত্বের ভ্যাকসিন রূপে কাজ করবে। তো যদি কারিগরি শিক্ষা বেকারত্বের ভ্যাকসিন হিসেবে আমরা চিন্তা করি, তাহলে বাংলাদেশের কারিগরি শিক্ষার যে ব্র্যান্ডিং, বাংলাদেশে কারিগরি শিক্ষার যে প্রচার বা যে প্রসার, সেই জায়গাটা থেকে আমাদের পরিবর্তন প্রয়োজন। ইজ রিব্র্যান্ডিং রিকোয়ার্ড ফর টেকনিক্যাল এডুকেশন ইন বাংলাদেশ? এই প্রশ্নকে সামনে রেখেই আজকের এই বিশেষ বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে আয়োজিত এই বিশেষ ভার্চুয়াল আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন মিস্টার মোহাম্মদ নুরুজ্জামান, সম্মানিত সিইও ড্যাফোডিল ফ্যামিলি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন এস শাহজাহান, ডেপুটি ডিরেক্টর কোর্স অ্যাক্রিডিটেশন, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড। এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন জহিরুল ইসলাম, জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি সেন্ট্রাল কমিটি। এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মিস শাহানা বেগম, সম্মানিত প্রিন্সিপাল, ঢাকা মহিলা পলিটেকনিক। আমরা যেহেতু একটি প্রারম্ভিক বক্তব্য আমি দেবার চেষ্টা করছি, যদি এটা বক্তব্য না, জাস্ট আমি আপনাদের সামনে আসলে বিষয়টি তুলে ধরবার জন্য, এবং আমাদের সঙ্গে ইতিমধ্যেই অনেকেই যুক্ত হয়েছেন যারা আমাদেরকে শুনছেন। একযোগে এই ভার্চুয়াল লাইভটি প্রচারিত হচ্ছে ড্যাফোডিল পলিটেকনিক এবং বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। অতএব আপনারা যারা শুনছেন, দেখছেন, আমি আপনাদের সকলকে অনুরোধ করব আমাদের সাথে থাকবার জন্য। এবং যেহেতু আজকে কারিগরি শিক্ষার অভিভাবকদের নিয়ে আমরা এই ভার্চুয়াল প্যানেলটি করছি, তো আমি আশা করব যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন আপনারা করবেন এবং আলোচনার কোনো একটি ফাঁকে আমরা আপনাদের প্রশ্নের উত্তর খুঁজবার চেষ্টা করব আমাদের সম্মানিত প্যানেলিস্টদের মাধ্যমে। তো আমি শুরুতেই অনুরোধ করছি ড্যাফোডিল ফ্যামিলি, যেখানে আমরা জানি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক, ট্রেনিং ইনস্টিটিউট সহ প্রায় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে, এবং শিক্ষা ড্যাফোডিল ফ্যামিলির অন্যতম একটি পিলার সেবা খাতে। তো এই জায়গাটাতে আসলে রিব্র্যান্ডিং এর কথা আমরা বলছি কারিগরি শিক্ষায়। আপনার মতে আসলে এই মুহূর্তে কারিগরি শিক্ষা যেখানে বেকারত্বের ভ্যাকসিন আমরা বলবার চেষ্টা করছি, আপনার মতামতই জানতে চাচ্ছি। ধন্যবাদ জনাব কে এম হাসান রিপন এবং আমাদের যারা প্যানেলিস্ট আজকে আছেন এবং আপনারা যারা দেখছেন, সবাইকে সালাম, শুভেচ্ছা। এবং এই করোনা সময়ের, এই প্যান্ডেমিক সময়ে আপনারা যে সময়টি পার করছেন, এই সময়ে আজকে আমরা ভার্চুয়ালি আপনাদের সামনে এসেছি এবং যে টপিকটি নিয়ে আমরা আজকে আলোচনা করছি, বিশ্ব দক্ষতা, যুব দক্ষতা উন্নয়ন মানে কে কেন্দ্র করে, দিবসকে কেন্দ্র করে
সেখান থেকে আপনাদের সবাইকে সালাম, শুভেচ্ছা এবং আন্তরিক অভিবাদন জ্ঞাপন করছি। তো যে টাইটেলটি আমি বলবো যে এটি অত্যন্ত যুগ উপযোগী এবং খুব প্রয়োজনীয় একটি টাইটেল, যে আমাদের দেশের কারিগরি শিক্ষাকে আমাদের রিব্র্যান্ডিং করার প্রয়োজন আছে কিনা। ব্র্যান্ডিংটা প্রয়োজন মূলত হচ্ছে কি মানুষের পারসেপশনকে তুলে ধরা, মানে একটি পণ্য হোক, সেটি সার্ভিস হোক, সেটি একটি মুভমেন্ট হোক, অথবা সেটি যে কোনো ধরনের সেবা হোক, সেটি যদি মানুষের মনে যদি ভালো পারসেপশন তৈরি না করে, তাহলে সেই পণ্য বলি, সার্ভিস বলি, অথবা আমরা যে কোনো বিষয় বলি না কেন, সেটি কিন্তু মানুষ সেভাবে গ্রহণ করবে না, মূল ধারার লোকজন সেখানে আসবে না, এবং সেই সংখ্যাটি হয়ে যাবে সংখ্যা লঘুর দিকে চলে যাবে। এটি যেহেতু বিশ্বব্যাপী স্বীকৃত যে কারিগরি শিক্ষার বিকল্প নেই আসলে একটি জাতির বা একটি দেশের উন্নয়নের জন্য, সো যেহেতু কারিগরি শিক্ষা খুবই প্রয়োজন, সো আমাদেরকে এই কারিগরি শিক্ষার প্রয়োজনটা আমরা তুলে যেমন ধরব, পাশাপাশি এই কারিগরি শিক্ষা যে একজন যুবকের অথবা একজন শিক্ষার্থীর অথবা একজন মানুষের ভাগ্য বদলে দিতে পারে, সে বিষয়টিকে আমরা কিভাবে তুলে ধরবো আমাদের যুব সমাজের কাছে। এই যে কিভাবে তুলে ধরবো এবং এইটার ভালো দিকগুলোকে আমরা নিয়ে আসব, সেই কাজটি আমরা মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং এর মাধ্যমে যদি তুলে ধরতে না পারি, তাহলে সরকার যেখানে উপলব্ধি করছে কারিগরি শিক্ষার বিকল্প নেই, আমরা যারা স্টেক হোল্ডার তারা যেমন প্রয়োজনীয়তা উপলব্ধি করছি যে কারিগরি শিক্ষার বিকল্প নেই, এবং আমাদের দেশ সহ সারা বিশ্বে যদি উন্নত বিশ্বে আমরা তাকাই, সেখানেও আমরা দেখি যে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে কারিগরি শিক্ষার বদৌলতে। কিন্তু এত সব উপলব্ধি, এত সব বোঝাপড়া, এত সব মানে আয়োজন, পলিসি, ডায়ালগ, এগুলো করার ফলেও দেখা যাচ্ছে যে আলটিমেটলি আমরা খুব বেশি ভালো ছাত্র বা শিক্ষার্থী কিন্তু কারিগরি শিক্ষায় পাচ্ছি না। এবং যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কারিগরি শিক্ষা পলিসিতে, সেই লক্ষ্য যাওয়ার ক্ষেত্রে কিন্তু এখনো আমরা খুব বেশি অগ্রগতি অর্জন করতে পারি না। তো এই অর্জনটা যদি করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের রিব্র্যান্ডিং এর খুব প্রয়োজন। আমি ঠিক এই মুহূর্তে খুব কয়েকটি উদ্যোগের কথা বলতে চাই, যেটি গভর্নমেন্ট ইতিমধ্যে নিয়েছেন। খুবই অভাব ছিল যে উদ্যোগটির, সেটি হচ্ছে একটি অথরিটি ডেভেলপ করা, যেটাকে আমরা এনএসডিএ বলি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। এই এনএসডিএ যেহেতু গঠন করেছেন গভর্নমেন্ট, এবং সেটি কিন্তু এই কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করেই যে এই কারিগরি শিক্ষাকে একটা ভালো উচ্চ মাত্রায় নিয়ে যেতে হবে এবং বাংলাদেশের যুব সমাজকে দক্ষতা উন্নয়ন করে দেশ এবং জাতির এবং দেশের জনগণের ভাগ্য বদলে দিতে হবে। এবং এটা এই দক্ষতার মূল্যায়ন যেরকম দেশে আছে, দেশের বাইরেও আছে। আমরা সবসময় একটি কথা শুনে থাকি, সেটি এখন অনেক পুরনো কথা, যে বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সর্বোচ্চ অবস্থানে পৌঁছাচ্ছে, মানে আছে। মানে এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট, মানে এই যুব সমাজের যেই রেশিও বাংলাদেশে, এটি কিন্তু খুব কম দেশেই লক্ষণীয়। তো এই যুব সমাজকে দক্ষতা দিতে গেলে বা দক্ষ করতে হলে আমাদের এই যে এত সব পলিসি, এত সব উদ্যোগ, এত সব আয়োজন, এটি কখনোই সার্থক হবে না যদি আমরা এটাকে ভালো একটা ব্র্যান্ডিং এ নিয়ে যেতে না পারি। এবং সেই ব্র্যান্ডিংটা কিভাবে হতে পারে, সেটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা থেকে যেটা বলতে পারি সেটি বলতে চাই। ইতিমধ্যে কিছু কিছু প্রতিষ্ঠান সেই উদ্যোগ নিয়েছেন। সেটা হচ্ছে যে আমাদের প্রথম আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আপনার বেস্ট কেসগুলো, যে এই কারিগরি দক্ষতা নিয়ে কারা কি অবস্থায় আছেন বাংলাদেশে এবং দেশের বাইরে বাঙালি ছেলেমেয়েরা, এবং এটি খুব ভালোভাবেই লক্ষণীয়। এবং আমরা জানি যে যারা কারিগরি শিক্ষায় দক্ষ অথবা যাদের দক্ষতা আছে যে কোনো বিষয়েই,
তারা প্রত্যেকেই অত্যন্ত ভালো পজিশন আছে। তো সেগুলোকে আমরা হাইলাইট করা প্রয়োজন। সেক্ষেত্রে সরকারের যেমন ভূমিকা রয়েছে, তেমনি ভাবে মিডিয়ার ভূমিকা রয়েছে, তেমনি ভাবে আমাদের যারা স্টেক হোল্ডার আমরা যারা আছে, আমাদের প্রত্যেকেরই কিন্তু সেই দায়িত্বটা রয়েছে। সরকারের একার পক্ষে সেটি কিন্তু সম্ভব না। আরেকটি হচ্ছে নেতিবাচক যে ধারণাগুলো আমাদের সমাজে, যে সচরাচর আমরা যেটা দেখি যে একটি ফ্যামিলিতে 4-5 জন যদি ভাই বোন থাকে, তাদের মধ্যে মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে উচ্চশিক্ষার জন্য এসএসসি এইচএসসি পাশ করে সে বিশ্ববিদ্যালয়ে পড়বে, সেই ধরনের প্রবণতাটাই লক্ষ্য করা যায়। এবং যে মোটামুটি একটুখানি আমি বলবো যে মানে মনে হয় যে যাকে দিয়ে খুব একটা ভালো কাজ হবে না, অথবা যার গ্রহণযোগ্যতা বা যার অ্যাকসেপ্টেবিলিটি ফ্যামিলিতে কম, তাকে আইদার কারিগরি শিক্ষায় দিয়ে দাও অথবা মাদ্রাসায় দিয়ে দাও। এই যে একটা মেন্টালিটি, এইটা একটা বড় বাধা আমাদের এই কারিগরি শিক্ষা এবং দক্ষতার ক্ষেত্রে। আমি বলবো যে এই মাইন্ডসেটের একটা পরিবর্তন আনতে হবে, এবং এই মাইন্ডসেটের পরিবর্তন যদি আমাদেরকে আনতে হয়, তাহলে অবশ্যই সেক্ষেত্রে ব্র্যান্ডিং এর প্রয়োজন, এবং ব্র্যান্ডিং এর ক্ষেত্রে বেস্ট কেসগুলো আমাদেরকে তুলে ধরতে হবে মিডিয়ার মাধ্যমে, বেস্ট কেসগুলো তুলে ধরতে হবে এই ধরনের ডায়ালগের মাধ্যমে, বেস্ট কেসগুলো তুলে ধরতে হবে সেমিনার, সিম্পোজিয়াম, ওয়েবিনার এবং বিভিন্নভাবে। আমরা যদি বেস্ট কেসগুলো যদি তুলে ধরতে পারি, তাহলেই আমাদের এই রিব্র্যান্ডিং এর কাজটি হবে আমি মনে করি। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এই কথা অবশ্যই স্বীকার করতে হবে যে সরকারের পাশাপাশি যদি বেসরকারি উদ্যোগ যদি লক্ষণীয় না হয়, বেসরকারি উদ্যোগকে যদি এনকারেজ করা না হয়, অথবা বেসরকারি উদ্যোক্তারা যদি এগিয়ে না আসে, তাহলে কিন্তু আলটিমেটলি সেই সেক্টর খুব বেশি ভালো ফল দিতে পারে না। আমরা যদি আমাদের দেশের যতগুলো সেক্টরের উন্নয়ন দেখি, প্রত্যেকটি সেক্টরেই কিন্তু সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ বা বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে এসেছেন বলেই সেগুলো আমাদের দেশে প্রতিষ্ঠা লাভ করেছে এবং অত্যন্ত দুর্বার গতিতে এগিয়ে চলছে। সেটা দেশের ইকোনমিতে বিভিন্নভাবে কন্ট্রিবিউট করছে। সরকারের যে কাজটি সেটি হচ্ছে পলিসি ফ্রেমওয়ার্ক দাঁড় করানো, সেটি কিন্তু অলরেডি আমি মনে করি ডান। মানে সেই পলিসি ফ্রেমওয়ার্কের আওতায় আমাদের কারিগরি শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা অধিদপ্তর, আমাদের এনএসডিএ নানান রকমের উদ্যোগ কিন্তু ইতিমধ্যে নিয়েছে, এবং কারিগরি শিক্ষার কিন্তু একটা কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কও আমাদের রয়েছে, যে একজন শিক্ষার্থী সে 5-6 পাস করে বা 8 পাস করে সে যদি কারিগরি শিক্ষায় দক্ষতা উন্নয়নে একটা লেভেলে পৌঁছায়, সেই লেভেল থেকে আস্তে আস্তে সে কিন্তু মাস্টার্স পর্যন্ত যাওয়ার, পিএইচডি পর্যন্ত করার সেই ফ্রেমওয়ার্ক কিন্তু, কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক কিন্তু বাংলাদেশে 2010 সালেই সেটি করা হয়েছে। ইতিমধ্যে ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল করা হয়েছে এই এনএসডি এর সাথে অ্যালাইন করে, এবং সেই ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলগুলো যাতে ফাংশন করতে পারে, এবং সেই ফাংশন করার সাথে সাথে যদি আমরা এই রিব্র্যান্ডিং এর কাজটা করতে পারি, তাহলে আমরা সমান গতিতে এগিয়ে যেতে পারি। আমি যেটি বলছিলাম সেই কথাটি দিয়ে আমি শেষ করতে চাই আমার বক্তব্য, সেটি হচ্ছে যে সরকারের পাশাপাশি যদি বেসরকারি উদ্যোগগুলো যদি কে এনকারেজ করা হয় এবং বেসরকারি উদ্যোক্তারা যদি এগিয়ে আসেন, তাহলে কিন্তু আলটিমেটলি এই রিব্র্যান্ডিং এর কাজটি সহজ হবে, এবং দক্ষতা উন্নয়নে বা আমাদের যে লক্ষ্যমাত্রা এবং এই কারিগরি শিক্ষায় যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। কিভাবে সেটি সম্ভব? মানে আমি এই বেসরকারি উদ্যোগকে, একটি তো ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল করা হয়েছে, দ্যাট ইজ ওয়ান অফ দ্য ইনিশিয়েটিভ। বাট আমি আরেকটি বিষয়ের অবতারণা করতে চাই। আমি এনএসডি তেও সেটা বলেছি, একটি মিটিং ছিল আমাদের এনএসডি এর ফুল কমিটির সাথে, প্রিজাইডেড বাই দ্য এনএসডি এক্সিকিউটিভ চেয়ারম্যান। সেখানে আমি বলেছিলাম যে আমরা যদি সারা বিশ্বের দিকে তাকাই, সেখানে স্কিল ডেভেলপমেন্টের জন্য কিন্তু প্রয়োজনটা ইন্ডাস্ট্রির লোকজনই জানে। যে একটা যদি অ্যাগ্রো ইন্ডাস্ট্রি হয়, অ্যাগ্রো ইন্ডাস্ট্রির সাথে যারা জড়িত বা অ্যাগ্রো ইন্ডাস্ট্রি বিজনেস যারা করেন, তারা জানেন
কি ধরনের স্কিলস তাদের ইন্ডাস্ট্রির জন্য প্রয়োজন। এটা যদি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি হয়, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির বিজনেসের সাথে জড়িত, ওনারা খুব ভালোভাবে জানেন যে কি কি স্কিলস গুলো থাকলে আপনার তার ইন্ডাস্ট্রিকে সার্ভ করতে পারে। ঠিক তেমনি ভাবে আমরা যদি শিল্পের কথা বলি, বিভিন্ন গার্মেন্ট শিল্প, এই গার্মেন্ট শিল্পের যারা মালিক অথবা যারা উচ্চপদস্থ আছেন তারা জানেন যে কি ধরনের স্কিলস প্রয়োজন তাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। এবং ঠিক এই উপলব্ধিটা চিন্তা করেই সারা বিশ্বে যতগুলো ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন আছে, সেই ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন গুলো কিন্তু প্রত্যেকটা ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এক একটা বোর্ড হিসেবে কাজ করে, অ্যান্ড দ্যাট ইজ কল্ড প্রাইভেট বোর্ড। এবং এই প্রাইভেট বোর্ড তারা তাদের ইন্ডাস্ট্রি উপযোগী করে কারিকুলাম প্রণয়ন করে, এবং সেই কারিকুলামটা তারা তাদের ইচ্ছামতো লঞ্চ করে দিয়ে অ্যাডভার্টাইজমেন্টে ভর্তি করায় শুরু করবে সেরকম না। সেই কারিকুলামটা তৈরি করে সেই দেশের যে অথরিটি আছে, মানে সরকারি অথরিটি আছে, তাদের কাছে সাবমিট করা হয়। সাবমিট করলে সেখানে সেই অথরিটি এই কারিকুলামকে এফিলিয়েশন দিয়ে থাকে। ইয়েস, দিস ইজ দ্য কারিকুলাম হুইচ ইজ স্ট্যান্ডার্ড ফর ইন্ডাস্ট্রি অ্যাকর্ডিং টু দ্য, মানে এখানে ইন্ডাস্ট্রির ইনপুট নেওয়ার পরে কিন্তু সরকারি বডির যে একাডেমিক্স, যে কারিগরি শিক্ষা বোর্ড বা মানে কারিগরি শিক্ষা অধিদপ্তর বা এনএসডিএ, তারা সেটাকে একাডেমিক দৃষ্টিকোণ থেকে দেখে এটাকে একটা অ্যাপ্রুভাল, একটা সিস্টেম করেছে, এবং সে অ্যাপ্রুভাল করে দেওয়ার পরে সেই ইন্ডাস্ট্রি বডি তাদের ইন্ডাস্ট্রিতে যারা ট্রেনিং ইনস্টিটিউট আছে তারা সেই ট্রেনিং ইনস্টিটিউটগুলোকে এফিলিয়েশন প্রদান করে। সেখানে ট্রেনারদের একটা বিষয় আছে। তার মানে হচ্ছে এইখানে মূল তিনটে জিনিস। একটি হচ্ছে কারিকুলাম হুইচ ইজ শুড বি ইন্ডাস্ট্রি মানে ওরিয়েন্টেড। সেকেন্ড থিং হচ্ছে ইনস্টিটিউট, সেটা স্ট্যান্ডার্ড কিনা। থার্ড হচ্ছে ট্রেনার, তাদের সেই প্রিরিকুইজিট বা সেই দক্ষতা আছে কিনা এই কারিকুলামকে পড়ানোর জন্য। এই তিনটি বিষয় যদি এনএসডি অ্যাজ এ হোল সারা বাংলাদেশের জন্য করতে হয়, তাহলে কিন্তু তাদের যে ম্যান পাওয়ার, সেটি কিন্তু আলটিমেটলি সেই ম্যান পাওয়ারের মাধ্যমে সেটি করা সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে অন্যান্য দেশে, আমরা যদি অস্ট্রেলিয়ার কথা ধরি, আমরা ইংল্যান্ডের কথা যদি বলি, ইউরোপিয়ান দেশ কান্ট্রিগুলো যদি আমরা খেয়াল করি, সেখানে দেখবেন যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি বডির কিন্তু সেই ধরনের অথরিটি আছে। সরকারই তাদেরকে সেই অথরিটি দিয়েছে যে তারা তাদের নিজেদের মতো করে তাদের ইন্ডাস্ট্রি উপযোগী মানে দক্ষ ম্যান পাওয়ার কিভাবে তারা তৈরি করবে। এবং এই যে বিষয়গুলো, সেগুলো এই একটা বিষয় যদি সমন্বয় করা যায়, আর রিব্র্যান্ডিং এর যে আজকের যে টপিক, এই রিব্র্যান্ডিংটাকে যদি আমরা সঠিকভাবে করতে পারি, ইটস নট দ্যাট যে সব মানে ফ্যামিলিতে যে সবচাইতে একটু অনাদারে অবহেলায় যে আছে তাকে আমি কারিগরি শিক্ষায় দিয়ে দিলাম, সেই ধরনের মেন্টালিটি যদি থাকে তাহলে কিন্তু আলটিমেটলি এই ব্র্যান্ডিংটা হবে না। আরেকটা হচ্ছে আমাদের সোশ্যাল স্ট্যাটাসের একটা বিষয় আছে। যদি কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ে অথবা কেউ যদি বিএমএ পাশ করে, তার এক ধরনের অ্যাকসেপ্টেবিলিটি, আবার কেউ যদি কারিগরি শিক্ষায় শিক্ষিত হয় তার অন্য ধরনের অ্যাকসেপ্টেবিলিটি। এই যে মাইন্ডসেট আমাদের, এই যে আমাদের নিজেদের যে মাইন্ডসেট, সেই মাইন্ডসেটেরও কিন্তু একটা বড় ব্যাপার আছে। আমি আরেকটি কথা দিয়ে আমি কথাটা আমার শেষ করতে চাই। আমি বেশ কিছুদিন আগে জার্মানিতে আমার এক ফ্রেন্ডের বাসায় একটি কনফারেন্সে যাওয়ার পরে আমার ফ্রেন্ডের বাসায় দেখা করতে গেলাম। ঠিক সেখানে সে তার একটি বাসার একটি জিনিস ফিক্স করার জন্য ইলেকট্রিক্যাল একজনকে ফোন করলো। আমি দেখলাম সে এক ভদ্রলোক মার্সিডিজ নিয়ে সে তার বাসায় এসে হাজির, এবং জাস্ট 15-20 মিনিটে সেই কাজটা ফিক্স করে দিয়ে কিন্তু সে আমাদের সাথে চা কফি খেয়ে সে বিদায় নিল, এবং 50 ইউরো সে এখানে চার্জ করে নিয়ে গেল। তার মানে হচ্ছে কি, এই যে লোকটি সে মার্সিডিজ বেঞ্জ চালিয়ে এখানে আসা, এবং তার যে রেমুনারেশন, মিনিমাম একটা রেমুনারেশনের যে বিষয়, এবং সোসাইটিতে তার যে মূল্যায়ন, এই মূল্যায়নটা কিন্তু আমাদের দেশে কারিগরি শিক্ষার ক্ষেত্রে বা কারিগরি শিক্ষিত লোকদেরকে ওইভাবে ট্রিট করা হচ্ছে না, বা সেই মানে আমাদের যে সোসাইটাল যে একটা ডিফারেন্সিয়েশন, সেই ডিফারেন্সিয়েশনটা কিন্তু কারিগরি শিক্ষায় আসতে ওইভাবে এনকারেজ করতেছে না। এই কারণে আমি বলবো যে রিব্র্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই রিব্র্যান্ডিং আমরা যদি করতে পারি, এবং যে সমস্ত বিষয়গুলো টুকটাক আছে প্রাইভেট সেক্টরকে ইনভলভ করে সেটাকে এগিয়ে নিয়ে যারা সেটা করতে পারলে, আমি মনে করি অবশ্যই
এই যে জাতীয় দক্ষতা দিবস উপলক্ষে, যুব দক্ষতা দিবস উপলক্ষে আজকে আমাদের যে আয়োজন বা বিভিন্ন প্রতিষ্ঠান যে আয়োজন করছে সেটি কিছুটা হলেও সার্থক হবে। আমি রিব্র্যান্ডিং চাই এবং কারিগরি শিক্ষার উন্নয়নে বাংলাদেশ সরকারের যে উদ্যোগ সেটি এগিয়ে যাক, সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এখন ড্যাফোডিল পলিটেকনিকের এই ক্ষুদ্র প্রয়াস আমরা যেটা নিয়েছি সেটি সফল ও সার্থক হোক, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। আমি এবার একটু আপনি অত্যন্ত চমৎকার ভাবে আসলে টোটাল বিষয়টিকে আসলে বিশ্লেষণ করেছেন, এবং আমি আশা করি যে আমাদের আলোচনায় এই জায়গাটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো আপনার মাধ্যমে পেয়েছি সেগুলো কাজে আসবে পরবর্তী পর্যায়ে আমাদের আলোচনার জন্য। তো আমি এখন একটু যেতে চাই, আমি ডেফিনেটলি আমাদের এখানে অভিভাবক হিসেবে কিন্তু আমাদের শাহজাহান সাহেব আছেন, যিনি কারিগরি শিক্ষা বোর্ডকে রিপ্রেজেন্ট করেন। আমি চাইবো যে আপনি সবার মতামত শোনার পর যদি আপনি আপনার মতামত দেন, সেটা আমাদের জন্য আরো সবচেয়ে বেটার হবে। তা আমি এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে ঢাকা মহিলা পলিটেকনিক থেকে আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয় যুক্ত হয়েছেন শাহানা বেগম, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরিফা পারভিন। তো আমার মনে হয় আরিফা পারভিন আপা আপনি কথা বলবেন আমাদের মহিলা পলিটেকনিকের সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের পক্ষ থেকেও, প্লাস যেহেতু আপনারও একটা অভিজ্ঞতা আছে। আমরা রিব্র্যান্ডিং এর কথা বলছিলাম, এবং এই রিব্র্যান্ডিং এর জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি মহিলাদের পার্টিসিপেশনও কিন্তু আমাদের অত্যন্ত প্রয়োজন। যদি আমরা রেশিওটা এরকম বলি যে 50-50, হ্যাঁ, তো সেখানে কিন্তু আমাদের মহিলাদেরকে যদি আমরা পিছিয়ে রাখি যে কারিগরি শিক্ষা আসলে মেয়েদের জন্য নয়, কারিগরি শিক্ষা শুধুমাত্র ছেলেদের জন্য, তাহলে কিন্তু আমরা বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠীকে আমরা এই জায়গা থেকে পিছিয়ে রাখলাম। এবং আরেকটি তথ্য দেই, যেটি ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে উপলক্ষে ইউনাইটেড নেশনেরই একটি আর্টিকেল, সেখানে বলেছে যে এবারের যে প্রতিপাদ্য বিষয় সেটি হচ্ছে যে স্কিলস ফর রেজিলিয়েন্ট ইউথ, স্কিলস ফর এ রেজিলিয়েন্ট ইউথ, মানে এরকমই দক্ষ যুবকে চায় এই যে যুব বা যে তরুণ কুইক রেসপন্ড করতে পারবে, সেটা যে কোনো সিচুয়েশনেই হোক। তো এই প্যান্ডেমিকে তো এক ধরনের কুইক রেসপন্ডের একটা জায়গা আমরা খুঁজবার চেষ্টা করছি। তো সেই জায়গাতে যেহেতু মহিলা পলিটেকনিকে আপনারা মেয়েদের জন্য কাজ করেন, মেয়েদেরকে আপনারা দক্ষ করে তুলছেন, আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি কি মনে করেন বাংলাদেশের টেকনিক্যাল এডুকেশন বোর্ডের রিব্র্যান্ডিংটা এই মুহূর্তে দরকার? আসসালামু আলাইকুম। আজকে আমরা সুন্দর প্রেজেন্টেশন শুনলাম, ধন্যবাদ প্রেজেন্টারকে। তো আমি মনে করি যে আমরা দেখি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে স্টুডেন্টরা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মক্ষেত্রে অংশগ্রহণ করে। তার উপরে এরা সেকেন্ড ক্লাস অফিসার, তার উপরে আছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং কলেজ থেকে পাশ করে তারা ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার। তো যদি আমরা সেখানে মেনে নিতে পারি যে ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ইউনিভার্সিটি গুলোতে মেয়েদের অংশগ্রহণ, তাহলে কেন নয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অংশগ্রহণ মেয়েদের বঞ্চিত করব? মেয়েরা তো কাজ করছে, সেই জন্য আমাদের প্রয়োজন এনভায়রনমেন্ট এবং সিকিউরিটি। এই সাইটগুলো যদি আমরা উন্নত করি এবং এগুলোর দিকে নজর দিই, তাহলে মেয়েদের চাকরি ক্ষেত্রে অংশগ্রহণ করা কোনো মতেই অসম্ভব না। আমি নিজে একজন মহিলা, আমি অংশগ্রহণ করেছি চাকরি ক্ষেত্রে, আমি কোনো বাধা অতিক্রম করি নাই। আমি সরাসরি কাজে অংশগ্রহণ করতে পারি এবং আমার প্রতিষ্ঠানের পরিবেশ অত্যন্ত সুন্দর এবং মেয়েদের জন্য অত্যন্ত ভালো একটা পরিবেশে আমি তাদের শিক্ষাদান করি, যে তারা কর্মক্ষেত্রে যে ভালোভাবে এবং দক্ষভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা চাকরিতে অংশগ্রহণ করবে। এই জন্য প্রয়োজন এনভায়রনমেন্ট চেঞ্জ, এই জন্য প্রয়োজন সিকিউরিটি, এবং এই জন্য প্রয়োজন আমাদের মেয়েদের সমতা বাড়ানো। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আমি একটু জানতে চাচ্ছি, আমাদের এখানে শিক্ষক সমিতির
সেন্ট্রাল কমিটির জেনারেল সেক্রেটারি জহিরুল ইসলাম ভাই, আপনি এখানে আছেন। আপনি যেহেতু পলিটেকনিক অ্যাসোসিয়েশন বলি বা পলিটেকনিক শিক্ষা ব্যবস্থা বা কারিগরি শিক্ষা ব্যবস্থার শিক্ষকদের প্রতিনিধিত্ব করেন, তো এখানে কিন্তু মানে একটা বিষয় আছে যে শিক্ষকরা যা বলে ছাত্রছাত্রীরা তা মানে, এই একটা প্রচলন কিন্তু আমরা আমাদের নিজেদের ঘরেও দেখতে পাই। তো সেই জায়গাতে শিক্ষকদের আসলে মনের অবস্থাটা কি, মানে তারাও কি কোনোভাবে এই যে কুইক রিকভারির কথা বলছি বা কুইক রেসপন্সের কথা বলছি, এবং কারিগরি শিক্ষার যে এক ধরনের একটা ব্র্যান্ডিং হয়ে গেছে যে মেধা না থাকলে, অর্থ না থাকলে, তোমার যদি মানে তোমার যদি সেরকম শক্ত ব্যাকবোন না থাকে, তাহলে তোমার জন্য খোলা আছে কারিগরি শিক্ষার পথ, যেটি আমরা কিন্তু সিঙ্গাপুরে দেখি না। সিঙ্গাপুরে কিন্তু আমরা দেখি যে ওখানে সবচেয়ে বেশি ব্র্যান্ডিং হয় পলিটেকনিকের। আমি সিঙ্গাপুরে গিয়ে দেখেছি যে ওখানে ইউনিভার্সিটির ব্যানার দেখা যায় না, কিন্তু মোড়ে মোড়ে আপনার পলিটেকনিকের ব্যানার দেখা যায়। তো এই জায়গাটাতে আপনার কাছে জানতে চাই যে আসলে রিব্র্যান্ডিং, প্রচারের ব্যাপারে আমাদের কি পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন প্রয়োজন কিনা, আপনি কি মনে করেন? ধন্যবাদ রিপন ভাই, আপনাকে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটকে যে আজকের এই বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে আজকের এই ওয়েবিনারের একটি আয়োজন করেছেন, এবং দক্ষতা বিষয়ে আমাকে সুযোগ দেওয়ার জন্য আবারও ধন্যবাদ। যথার্থই বলেছেন যে কারিগরি শিক্ষা একটি যুগোপযোগী শিক্ষা, এবং কোনো দেশকে যদি সত্যিকার অর্থে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে কারিগরি শিক্ষার বিকল্প নাই, এটা আমরা সবাই মনে করি এবং সবাই বিশ্বাস করি। বাংলাদেশও এগিয়ে যাচ্ছে এবং যথেষ্ট দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার এবং সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনাও একটু, এবং তার সরকার একটি কারিগরি বান্ধব সরকার, এবং অনেক যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছেন এই টিভেটকে ব্র্যান্ডিং করার জন্য। আপনারা জানেন যে এই টিভেটের জন্য পলিটেকনিক শিক্ষা ব্যবস্থাকে 3 বছর থেকে 4 বছর উন্নতি করা হয়েছে। এটার একটি টার্গেট ঠিক করা হয়েছে টিবেটের জন্য 2020 সালে 20%, 30 সালে 30%, এবং 40 সালে 50% উন্নতি করার জন্য। এবং সেটার জন্য পলিটেকনিক অঙ্গনে বিভিন্ন ডিপার্টমেন্টের আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, এবং অনেকগুলি ইমার্জিং টেকনোলজি এখানে খোলা হয়েছে, যেগুলি আগামীতে যুগোপযোগীভাবে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে। তবে আপনি যে কথাটি বলেছেন সেখানে একটি কথা বলতে হয় যে আমাকে যদি সত্যিকার অর্থে কারিগরি শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হয় এবং দেশের উন্নয়নে আমাদের এই বিশাল জনগোষ্ঠী, আমার সিও স্যার বলেছেন যে আমরা একটা আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের মধ্যে চলছি, সত্যিকার অর্থে সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্টের মূল তালিকা সত্যি হচ্ছে যুব সমাজ, এবং এই বিশাল জনগোষ্ঠী যে যুব সমাজকে আসলে দক্ষ যুব সমাজে গড়ে তুলতে হবে, এবং দক্ষতা দেওয়ার জন্যই দরকার হলো কারিগরি শিক্ষা, এবং কারণে কারিগরি শিক্ষার একটি ব্র্যান্ডিং দরকার, প্রচার প্রচারণা দরকার, এবং তার জন্য প্রয়োজন ইনফ্রাস্ট্রাকচার, ল্যাব ফ্যাসিলিটিজ এবং মানসম্মত শিক্ষক। সত্যিকার অর্থে যে এখন কারিগরি অঙ্গনে শিক্ষকদের অনেক স্বল্পতা রয়েছে, এবং এই দ্রুত শিক্ষক স্বল্পতা দূরীকরণ দরকার। আরেকটি বিষয় বলেছেন যে পার্টিসিপেশন, সত্যিকার অর্থে আমাদের অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট করতে হবে, জনসচেতনতা বৃদ্ধি করার জন্য দরকার যে ওই দুর্বল ছেলেটাকে নয়, সবল ছেলেটাকে আসলে কারিগরি শিক্ষায় দেওয়া দরকার, যাতে করে দেশের উন্নয়নে সে কাজ করতে পারে। আরেকটি বিষয় যে মেয়েরা এই বিষয়ে এগিয়ে আসতে চায় না। আমাদের অনেক প্রতিষ্ঠান আছে এখন, কারিগরি প্রতিষ্ঠান যেটা মেয়েদের জন্য শুধু নির্ধারিত, সেখানে অনেক টেকনোলজি আছে যেখানে আমাদের মেয়েরা ভর্তি হতে চায় না, ফলে আমাদের আসন সংখ্যা খালি থেকে যাচ্ছে। এখন সরকারের যেটা এখন প্রয়োজন সেটা হচ্ছে এই ইমার্জিং টেকনোলজির পাশ করা এই ছাত্রছাত্রীদের একটি এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা, সরকারিভাবে এবং বেসরকারি উদ্যোক্তা যারা আছে তাদের একটা এমপ্লয়মেন্টের একটা ব্যবস্থা যদি হয়, তাহলে কিন্তু এই শিক্ষাটা দিকে মানুষ আকৃষ্ট হবে। আর একটু বিষয় যে আমরা এখন অনেকগুলি পদক্ষেপ গ্রহণ করেছি, আমার শাহজাহান ভাইও বলবেন। ইতিমধ্যে এনএসডিএ গঠিত হয়েছে, প্রতি বছর এনএসডিও এই ডেটি পালন করে, আজকেও তারা পালন করেছে এই ওয়েবিনারের মাধ্যমে। যদিও এর আগে আমরা র্যালি টেলি করেছি, ক্যাম্পেইন করেছি, সেটা এবার হয়তো সম্ভব হয় নাই। এবার ড্যাফোডিলও আয়োজন করেছেন। এরকম আমরা যদি এরকম আয়োজন করি তাহলে এই দক্ষতার বিষয়টা যে জরুরি, এটা এগিয়ে আসবে। আর এর জন্য আমাদের এই যে আরেকটি জনগোষ্ঠী যারা
মাইগ্রেন্ট ওয়ার্কার এবং যারা অনেকেই ফেরত এসছেন বাংলাদেশে, অনেকেরই দক্ষতা আছে, হয়তো সার্টিফিকেটটা নাই, তারা হয়তো এসএসসি পাস করে বা আইএ পাস করে গিয়েছিল, তাদেরকে এখন জব মার্কেটে অথবা আবার বিদেশে যাওয়ার জন্য খুব স্বল্প সময়ে আমরা এনটিবিকিউএফ যে প্রোগ্রামটা আছে, এখানে আরপিএল প্রোগ্রাম আছে, এখানে আরটিও প্রোগ্রাম আছে, অলরেডি 3 দিনের 5 দিনের বা 360 ঘন্টা, যেটা 3 মাসের জন্য দ্রুততার সময় তাদের একটা প্রফেশনাল ডিগ্রি দেওয়া যায় এবং তারা এই সার্টিফিকেট কোর্সটা করলে তারা আবার জব মার্কেটে যেতে পারে। এটা একমাত্র কিন্তু কারিগরি শিক্ষার মাধ্যমেই সম্ভব, এই বিশাল জনগোষ্ঠীকে আবার কর্মসংস্থানের জন্য ফেরিয়ে নিয়ে আসা। সো আমি মনে করি যে এই কারিগরি অঙ্গনে আমরা যারা কাজ করছি, পলিটেকনিক শিক্ষক সমিতি সবসময় কারিগরি অঙ্গনে নিবেদিত প্রাণ হিসাবে কারিগরিকে অঙ্গনকে ভালোবেসেছে এবং এটার সফলতার জন্য কাজ করেছে, যে কারণে কারিগরি এই পলিটেকনিক অঙ্গনে এখন দ্বিতীয় শিফট রান করে, অর্থাৎ প্রথম শিফটের ন্যায় ছাত্রছাত্রী এখন দ্বিতীয় শিফটে ভর্তি হয় এবং একই ইনফ্রাস্ট্রাকচার, একই ল্যাব ফ্যাসিলিটিজ এবং একই শিক্ষক এবং কর্মচারীরা সকাল 7টা থেকে রাত্র 8টা পর্যন্ত নির্লসভাবে কাজ করে এই দেশের উন্নয়নে, কারিগরি শিক্ষার উন্নয়নে এবং দক্ষ জনগোষ্ঠী গঠনে তারা কাজ করে যাচ্ছে। তো এখানে আমাদেরও কিছু সমস্যা, দ্বিতীয় শিফটের কিছু সমস্যা রয়ে গেছে আমাদের একটা ভাতা সংক্রান্ত, সেইগুলি দূরীকরণ করা এবং দ্রুততার সাথে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং আমাদের যে ল্যাব ফ্যাসিলিটিসকে যদি ডেভেলপ করতে পারি, তাহলে আমাদের যে এনরোলমেন্ট বৃদ্ধির প্রক্রিয়া সাথে যদি কোয়ালিটির দিকে আমরা একটু মনোযোগ দেই, তাহলে কিন্তু টিভেটের কোয়ালিটি যদি বৃদ্ধি হয়, তাহলে আমরা বিশ্বের সাথে তাল মিলে চলতে পারবো এবং আমাদের এই ওয়ার্কাররা বা আমাদের টেকনিশিয়ানরা বা আমাদের সাবস্টেশন ইঞ্জিনিয়াররা যারা তৈরি হচ্ছে, তারা দেশ এবং বিদেশের সুনামের সাথে কাজ করতে পারবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সুতরাং আমাদের আবারও আমি বলতে চাই যে কারিগরি বৃত্তিমূলক শিক্ষার সফল অগ্রহায়ণের জন্য জনসচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। এবং আসুন আমরা সবাই মিলে আমরা এই কাজটি আমরা করি এবং রিব্র্যান্ডিং আসলেই প্রয়োজন। শুধু রিব্র্যান্ডিং না, আসলে বাংলাদেশে অনেকগুলি প্রজেক্ট কাজ করছে এটার জন্য। 2010 সালে টিভেট রিফর্ম প্রজেক্টের মাধ্যমে যার অগ্রযাত্রা শুরু হয়েছিল এবং এখনো বাংলাদেশে বেশ কয়েকটি প্রজেক্ট কাজ করছে এই দক্ষতা উন্নয়নের জন্য, এবং তারা এবং বাংলাদেশ সরকার এবং আমাদের বেসরকারি উদ্যোক্তারা যদি এগিয়ে আসেন, তাহলে আমরা অবশ্যই সফলকাম হতে পারবো বলে আমি বিশ্বাস করি। তো ধন্যবাদ রিপন ভাই আমাকে সময় দেওয়ার জন্য। আবার যদি জি অবশ্যই আপনি সাথে থাকবেন। আমি এবার একটু যেতে চাই আমাদের আজকের অনুষ্ঠানে, আমাদের বলবো যে কারিগরি শিক্ষার অভিভাবক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডেপুটি ডিরেক্টর কোর্স অ্যাক্রিডিটেশন জনাব এস.এম. শাহজাহান সাহেব এখানে উপস্থিত আছেন। আমি আসলে আপনার কাছে জানতে চাই যে যেহেতু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হচ্ছে আমাদের অভিভাবক, এই জায়গাটাতে আমার কাছে এক ধরনের মনে হয় যে এই যে কারিগরি শিক্ষা, এই যে কারিগরি শব্দটা, এই শব্দটাই এক ধরনের কেন জানি একটা মাইন্ডসেট দেয়, যে অনেক ধরনের মাইন্ডসেট দেয় যে না আমার তো টাকা আছে তার মানে আমার জন্য না, আচ্ছা আমার তো মেধা আছে, আমি তো জিপিএ 5 পেয়েছি, গোল্ডেন জিপিএ পেয়েছি, তাহলে তো আমি সাধারণ শিক্ষায় যাব, আমি কেন কারিগরিতে যাব? এই যে কারিগরি, আবার আমি আরেকটা দেশে দেখলাম যে বলছে কর্মমুখী, মানে নো কারিগরি বলে কর্মমুখী। রিব্র্যান্ডিং এর প্রশ্ন যখন আসে, কারিগরি শিক্ষা বোর্ড এই যে 64 জেলায় প্রচারণা প্রসারের জন্য, যাতে তরুণরা উদ্বুদ্ধ হয়, যাতে পরিবার থেকে অভিভাবকরা উদ্বুদ্ধ হয়, তারা যেন আসলে বিষয়টা বুঝতে পারে যে যত লোকের চাকরি চলে যাক, কিন্তু কারো যদি হাত কারিগরি ভাবে দক্ষ হয়, সে কোনো বিপদে ভেঙে যাবে না। এই যে এক ধরনের মানে প্রচারণা, এইটা আমরা কি দিতে পারছি, বা দিতে গেলে কি আমাদের নতুন প্রেক্ষাপটে 2020 সালে আমাদের কি নতুন ভাবে চিন্তা করার সময় আছে কিনা? শাহজাহান ভাই, আপনার কাছে প্রশ্ন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ রিপন ভাই উপস্থিত আজকের এই ড্যাফোডিল ইউনিভার্সিটির যে উদ্যোগের জন্য সিও স্যার এখানে আছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের প্যানেলিস্ট হিসাবে মহিলা পলিটেকনিকের অধ্যক্ষ মহোদয় আছেন। তো এখানে যে বিষয়টা আপনারা বলেছেন, দেখেন আমরা কারিগরি শিক্ষা বলতে আমরা সবাই কিন্তু কথায় বলে ফেলছি যে এটা মেধা শূন্য যায় তাদেরকে পাঠাই, তা যারা মনে করে যে আমার কিছু করার নাই তাদেরকে পাঠাই, কিন্তু মূলত আমি মনে করি যে কারিগরি শিক্ষা হলে ইন্টেলেকচুয়াল লোকটা দরকার। কারণ হলো যে মেধা সম্পন্ন সেই একটা নতুন ইনোভেশন করতে পারবে, নতুন ক্রিয়েটিভ কিছু করতে পারবে।
আমি একটা যদি দেখা গেলো যে একজন ইলেকট্রিশিয়ান হিসাবে আমি কাজ করতেছি, যদি আমার মেধা থাকে তা আমি কিন্তু ডিফারেন্টলি থিঙ্ক করতে পারবো যে কিভাবে আমার কাজটা যথাযথভাবে, কিভাবে আমার দুর্ঘটনা ঘটবে না, এটা কিন্তু তার কাছ থেকে বেরিয়ে আসবে। কিন্তু আমরা এই যে বিষয়গুলো আমরা হয়তো আমাদের একটা মাইন্ডসেট হয়ে গেছে যে মনে করি যে সবচেয়ে দুর্বল যেটা আছে তারে কারিগরিতে দেই, আরো যদি কিছু দুর্বল থাকে তাকে মাদ্রাসায় দেই, হাফিজি করে আসুক। কিন্তু দেখা যায় ওখানেই আসলে সবচেয়ে বেশি মেধা দরকার। তো আমি এই প্রসঙ্গে আপনাকে কিছু বলতে চাই যে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, আপনি মনে করেন যে দেশের একমাত্র বোর্ডই যে এরা স্ট্যান্ডার্ড সেটিং এবং সার্টিফিকেশনের যে দায়িত্বে নিয়োজিত আছে সেই 1954 থেকে। তো হাঁটি হাঁটি পা করতে দীর্ঘ সময় চলে গেছে, আমরা আসলে এর কত দূর চলে গেছে, আজকে কেন প্রশ্ন আসলে রিব্র্যান্ডিং এর এত বছর পর। আর আসলো এই কারণের জন্য যে আসলে এইটাকে আমরা এখনো সাধারণ লোকজনের কাছে যে এইটার গ্রহণযোগ্যতাটাকে বাড়াতে পারি নাই। কারণ আপনি ইন্টারমিডিয়েট পাশ করার পর যদি তখন দেখবেন যে যখন ভর্তির বিজ্ঞপ্তি হয়, প্রথমেই ছাত্রছাত্রীরা চিন্তা করে যে আমি বুয়েটে যাব, আমি মেডিকেলে যাব, কারণ সবচেয়ে জিপিএ যারা বেশি পাইছে তারা ওখানে চলে যাচ্ছে। কেন সেখান থেকে বলে না যে আমি পলিটেকনিকে যাব? তো এখানে বলে না, এর পিছনে কতগুলো কারণ হলো যে আসলে আমার এই ক্যান্ডিডেট যে তৈরি হলো তা সে জব মার্কেটে কত দ্রুত সে অ্যাবজর্ব হতে পারতেছে, এই একটা বিষয়। দুই নম্বর হলো জব মার্কেটে এই আমার এই জবটাকে কে কত বেশি দামে কিনতেছে। বুঝি দেখা গেল যেখানে মানুষের, আমি যদি মনে করি যে আসলে এই স্কিলের প্রয়োজন কেন, শিক্ষার প্রয়োজন কেন, টেকনিক্যাল এডুকেশন বলেন আর সাধারণ শিক্ষাই বলেন, সেটা হলো একটা বেটার লাইভলিহুড লিড করার জন্য। আমরা সবাই কিন্তু একটা কাজই করতে চাই যে যেখানে আমার আর্নিংটা বেশি আমি কিন্তু সেদিকে ধাবিত হই। যে ব্যবসার ভিতরে আপনি দেখবেন যে ব্যবসাটা প্রফিট বেশি, রাতারাতি লোকজন সেখানে ঢুকে যাচ্ছে ওই ব্যবসা করার জন্য, কারণ সে সবসময় আর্ন করতে চায় বেশি। তো এখানে আমাদের যে বিষয়গুলো আছে যে আমরা টেকনিক্যাল এডুকেশন বোর্ড থেকে সেই 54 থেকে আমাদের বিভিন্ন প্রোগ্রাম শুরু করেছি, দিনে দিনে আস্তে আস্তে আমাদের ডিপ্লোমা প্রোগ্রাম, আমাদের এসএসসি প্রফেশনাল, এইচএসসি প্রফেশনাল যেগুলো আসছে, এখন সেখানে সেই কোর্সগুলো পরিচালিত হচ্ছে। কিন্তু ওখান থেকে যে গ্রাজুয়েট গুলো বেরোচ্ছে, বেরোয় যখন তারা জব মার্কেটে যাবে, জব মার্কেটের জন্য যখন রেডি হলো, তখন জব মার্কেটে তাদের সেই স্পেসটা কিন্তু আমরা পাচ্ছি না। সেখানে দেখেন গেটের থেকে লোক রিক্রুট করতেছে, ইন্ডাস্ট্রি তার পিছনে ইনভেস্ট করতেছে, কিন্তু রেডি লোকটা এখানে যাচ্ছে না। কেন? আমরা কিন্তু ইন্ডাস্ট্রির কাছে এটাকে পপুলারাইজ করতে পারছি বলে আমার মনে হয় না। কারণ যদি ইন্ডাস্ট্রি বুঝতো যে ওখানে লোকটা আছে, তাইলে কিন্তু সে এখানে চলে আসতো। এখানে যে ব্র্যান্ডিং এর যে প্রশ্ন, হ্যাঁ এখানেই সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, অনেক কাজ করেছে। আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রীর একদম প্রত্যক্ষ নির্দেশনা স্কিলস ডেভেলপমেন্ট পলিসি হয়েছে স্বাধীনতার এত বছর পর। উনি ফিল করেছেন যে আমার এই লোককে যদি আমি স্কিল দক্ষ করতে না পারি তাইলে আসলে দেশের উন্নয়ন সম্ভব না। কারণ এর কিন্তু একটা রেজাল্ট আমার এই স্কিল পার্সনদের মাধ্যমে দ্রুত আসতেছে। আমি একটা এক্সাম্পল আপনাকে এখানে বলতে চাই। আমরা একটা প্র্যাকটিস, আমার কাছে আইওএম থেকে আমার সাথে কথা বললো যে আমরা কিছু মাইগ্রেন্ট ওয়ার্কার যারা ফেরত আসছে তাদেরকে রিস্কিলিং করে সার্টিফাইড করে তাদেরকে আমরা বাইরে পাঠাইতে চাই, কোনো চেঞ্জ আসে কিনা। আমি এটাকে খুব সাদরে গ্রহণ করলাম যে না ঠিক আছে, এই কাজটা আমাকে করতে হবে। তো বিভিন্ন প্রতিকূলতা ছিল, তাদেরকে কে কনভেন্স দিবে, কে তাদেরকে ট্রেনিং দিবে, ট্রেনিং এর ফিটা কে দিবে, এগুলো আমি উত্তরণ করার চেষ্টা করার পরেও দেখা গেল যে যখন তাদেরকে নিয়ে আমি একটা ট্রেনিংটা দিলাম, ওই আমার যে ইনস্টিটিউট সে বলতেছে যে এদেরকে পাঠাবো বিদেশে, কে পাঠাবে? তখন বিদেশে পাঠানোর জন্য তাদের সাথেও কথা বললাম। ফাইনালি আমি এটা সংক্ষেপেই বলতেছি, ফাইনালি আমি 27 জন লোককে দেশের বাইরে পাঠালাম আমার এনটিবিকিউ লেভেল 2 সার্টিফিকেট দিয়ে। যখন তাদের বাইরে পাঠানো হলো, মরিশাসে গেল এবং সৌদি আরবে গেল। মরিশাস থেকে তাদেরকে 50 মেইল দিল যে এইটা যেহেতু একটা লেভেল অনুসারে সার্টিফাইড, এর সার্টিফিকেটটাকে আমি যখন ভ্যালিডেশন করতে চাই তখন আমি ওয়েবসাইটে যে পাচ্ছি। বিটিভি, আপনি জানেন যে বিটিভির ওয়েবসাইটে তাদের ছবি সহ সার্টিফিকেট গুলো আপলোড করা থাকে, যে কোনো দেশ থেকে তারা এটাকে চেক করতে পারে যে এটাকে অথেন্টিক কিনা বা এটা ফেক কিনা, এটা যাচাই করতে পারে। তো সেই কারণে তখন তারা বলতেছে আমাদেরকে শুধু এই সার্টিফিকেটধারী লোক পাঠান। এবং যখন একই কোম্পানিতে চাকরি করতেছে এই বাংলাদেশি লোকজন যারা এই সার্টিফিকেট নিয়ে গেছে, যারা সার্টিফিকেট ছাড়া গেছে, তাদের কিন্তু এক ধাপ বেশি, মানে প্রায় 7,500 টাকা বেশি বেতনে তাদেরকে রিক্রুট করেছে। একই ফ্লাইটে, একই প্লেনে গেছে, একই কোম্পানিতে চাকরি করে। তো এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আমরা হলো, এটা কিন্তু আমরা ওয়েবসাইটে এটা প্রচারপত্র বের করছি, এই পর্যন্ত গেছে। এইটা আমি আজকে না বললে হয়তো আপনারা কেউ জানতেনই না যে এরকম একটা ঘটনা ঘটছে। এই প্রচারগুলো আমাদের এখানে খুবই জরুরি। বিধায় আমাদের যদি এই প্রচারটা না হয় তাইলে কিন্তু আমরা আমাদেরকে সেল করতে পারবো না। বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড 54 থেকে
এই সার্টিফিকেট দিচ্ছে। হয়তোবা কোনো কোনো কোর্স কোনো কোনো জায়গায় হয়তোবা বিদেশি লোকজন কোম্পানিগুলো মনে করছে না ঠিক আছে ডিপ্লোমাধারী লোক ঠিক আছে সে কাজ জানে তাকে আমরা, কিংবা রিক্রুট করলো, করার পর দেখলো না তার পারফরমেন্স ভালো, তখন তাকে বেশি বেতন দিল। আদারওয়াইজ কিন্তু ওই সার্টিফিকেট ধারী হিসাবে তাকে সেভাবে রিক্রুট করে না। এখানে আমাদের যে অনেকগুলো দায়িত্ব এখানে আছে, আমি যদি ক্যাটাগরিগুলি বলতে চাই, যে আমার এই সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করার জন্য যেমন কোয়ালিটিটা ইমপ্রুভ করতে হবে, সেখানে বিটিবি কিন্তু কাজ করছে কি আপনারা দেখেন যে ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল গঠিত হয়েছে, যেটা আমাদের সিও স্যার অলরেডি বলেছেন। এই স্কিল কাউন্সিল আমাদের যে 2018 সালে আমার বিটিবির যে অ্যাক্ট 067 এর সেটাকে পরিবর্তন করা হয়েছে। এখানে কিন্তু বিটিবির অ্যাক্টের ভিতরে এখন বলছে স্ট্যান্ডার্ড তৈরি করার জন্য, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড কারিকুলাম তৈরি করার জন্য এই আইএসসির সহযোগিতা নিয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কাজ করবে। সেখানে দেখেন আমরা আইএসসির সহযোগিতা নিয়ে 12টা আইএসসি কাজ করছে আমাদের সাথে। আইএসসির সহযোগিতা নিয়ে আমরা ইতিমধ্যে কিন্তু 183টা অকুপেশনের প্রায় 401টা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আমরা তৈরি করেছি, এবং ইতিমধ্যে আমরা স্টেটমেন্ট অ্যাচিভমেন্ট সহ প্রায় 1 লাখ লোককে আমরা কিন্তু সার্টিফিকেশন করেছি। এখন সময় আসছে বাজারে যেহেতু আমার প্রোডাক্ট আসছে, এই প্রোডাক্টটাকে সেল করা, ইন্ডাস্ট্রির কাছে পরিচয় করানোর জন্য আমি বিটিবি থেকে একটা উদ্যোগ নিলাম আইএসসির লোকজনগুলোকে সবগুলোকে ডেকে এনে একটা সেমিনার করার জন্য, যে আমি এই প্রোডাক্ট তৈরি করেছি, আপনার নিয়োগ বিজ্ঞপ্তিতে এগুলাকে অ্যাড্রেস করেন। আপনার সরকারি বেসরকারি কোনো নিয়োগ বিধিতেই এই এনটি বিকিউএফ কথা নাই। পত্রিকায় বিজ্ঞপ্তি যায় যে ডিপ্লোমাদারি হইতে হবে অথবা সার্টিফিকেট কোনো প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেটদারি হইতে হবে। তো এখন কোন প্রতিষ্ঠান সার্টিফিকেট অনেকটা বিশ্বাস আছে, অনেকটা বিশ্বাস নাই। তো যে কারণের জন্য অনেক সময় বলে যে না ঠিক আছে কাজ করো, দেখি যদি পারফরমেন্স ভালো হয় তোমার বেতন বাড়াই দিব। তার মানে আমি যে সার্টিফিকেটটা নিলাম এটাকে শেয়ার কোনো রিকগনিশনে নিল না। তো এখানে আমাদের কাজ করার জন্য আমি আইএসসি গুলোকে নিয়ে যখন আমি একটা সেমিনার করলাম, অনেক আইএসসি আমাকে বললো যে আমি তো জানি না যে আসলে যে এই সরি আইএসসি না ইন্ডাস্ট্রি লোক বললো যে আমি তো জানি না যে এনটি বিকিউএফধারী এরকম সার্টিফিকেট আপনারা দেন। আমি চিটাগাঙে চেম্বার অফ কমার্সের আমি 150 ইন্ডাস্ট্রির লোককে আমি জড়ো করেছিলাম চিটাগাঙে চেম্বার অফ কমার্সে, ওই বিল্ডিং ওনাদের বিল্ডিং এ। আমি বলছি আপনাদের ওখানে আমি আসবো। আমি যখন এটাকে প্রেজেন্ট করলাম যে এই জিনিস অ্যাক্টিভিটি গ্রহণ করা হয়েছে সরকারের তরফ থেকে, আমরা এই কাজগুলো করেছি, আমাকে সমস্যাটা সবাই বলতেছে যে এইটা তো আমি আর জানিই না যে এই ধরনের সার্টিফিকেটধারী লোকজন এখানে আছে। তো আমি বললাম যে নিকটবর্তী যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে আমরা চেষ্টা করতেছি এগুলো ব্র্যান্ডিং করার জন্য, পত্রিকায় বিজ্ঞপ্তি দিতেছি যাতে পত্রিকার লোকজন থেকে অ্যাওয়ার হয়। আমার ওয়েবসাইটে এই তালিকাগুলো প্রকাশ করেছি, কিন্তু এখানেই শেষ নয়। আমাদেরকে হয়তোবা মিডিয়ার মাধ্যমে, যেটা আমাদের সিএস ক্যাটাগরিক্যালি বলেছেন, আমি এর সাথে একমত, আমাদের মিডিয়াগুলোতে কন্টিনিউয়াস এর একটা প্রমোশনাল কাজ করতে হবে। আর এর দায়িত্ব সরকারের তরফে হয়তো বিটিপি বলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তর বলেন, বা আরো যারা আপনারা যারা ইনস্টিটিউট যারা পরিচালনা করেন তাদের তরফ থেকে বলেন, বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদের এগুলোকে হয়তো প্রচারে নিতে হবে। আর দেশের বাহিরে আমি সর্বশেষ আমি কথা বলি যে সৌদি আরব অ্যাম্বাসেডারের সাথে আমরা গত 1 মাস যাবত আমরা যোগাযোগ করতেছি, যে সৌদি আরব থেকে বলছে ওরা যে যদি এখন সার্টিফাইড না আসলে ওখানে তারা কাজ করতে দিবে না। এখন আমাদের একটা চ্যালেঞ্জ হয়ে গেছে সৌদি আরবের লোকগুলাকে ধরে রাখার জন্য, তাদেরকে সার্টিফিকেশন করার জন্য। আমরা বিটিপি থেকে ট্রাই করতেছি যে সৌদি আরবে আরপিএল সেন্টার করে আমার লোকটাকে দেশে ফেরত না আইনা ওখানেই যাদেরকে আমরা সার্টিফিকেট করতে পারি। কিন্তু এই উদ্যোগটা আমরা হয়তো অ্যাম্বাসের মাধ্যমে আমরা করার চেষ্টা করছি, কিন্তু এটা করতে যে আমরা দেখা গেল যে এখন ওদেরকে সার্টিফিকেশন করব, সৌদি আরবের যে কোয়ালিফিকেশন অথরিটি আছে তারা বলছে বাংলাদেশের স্ট্যান্ডার্ড কি। আমরা কিন্তু দুইটা স্ট্যান্ডার্ডকে এখন ম্যাচিং করতেছি যে কোথায় কোনো গ্যাপ আছে কিনা। এবং আরেকটা আশ্চর্যজনক বিষয় হলো যে এখন ওরা শর্ত দিতেছে কোভিড এর কারণের জন্য একটা চেঞ্জ আসছে, যে দেখেন যে বলছে যে অকুপেশনাল হেলথ এন্ড সেফটির বিষয়গুলো এখানে আছে কিনা, আমার কর্মীরা এই হেলথ এন্ড সেফটির বিষয়ে অ্যাওয়ার কিনা। তার মানে এখন বাধ্য হয়ে আমার স্ট্যান্ডার্ডের ভিতরে কিন্তু আমার এই একটা ইউনিটকে ইনকর্পোরেট করতে হচ্ছে। আমরা এটা না করলে কিন্তু আমি শুধু নট অনলি সৌদি আরব কোনো মার্কেটই হয়তো বা তাদেরকে আমি ফিট করতে পারবো না। তো সেই কারণে আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি, আমরা উদ্যোগটা গ্রহণ করেছি। তো এখানে যেই রিব্র্যান্ডিং এর বিষয়ে আমরা যেমন আমার ডেস্টিনেশন কান্ট্রি যারা আছে, আমাদের রিসিভার কান্ট্রি যারা আছে, যারা আমাদের ওয়ার্কারদেরকে রিসিভ করে, তাদের কাছে এটাকে অ্যাকসেপ্টেন্স করাতে হবে। সে কারণে আমাদের হয়তোবা টিএমইডি এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় হয়তো যৌথভাবে আমাদের কাজ করতে হবে বিটিবিকে এখানে, যে আমরা যাতে আমাদের এই সার্টিফিকেট ধারীদেরকে তাদের কাছে অ্যাকসেপ্টেন্স করাতে পারি। যদি তারা করাতে পারি তাহলে এটা হবে। আজকে ফিলিপাইনের টেস্টদার সার্টিফিকেটের কথা বললে সবাই রাজি হয়, কিন্তু বিটিবির কেন বলবে না? কারণ ওই বিটিবিকে ব্র্যান্ডিং করতে হবে। আমরা হয়তো বিচ্ছিন্ন ভাবে কাজ করতেছি, কিন্তু আমাদের আমি মনে করি একটা জয়েন্ট এফোর্ট দরকার।
বিটিইবি, টিএমইডি বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় মিলে যে আমরা একটা জয়েন্ট এফোর্ট হলে হয়তো আমাদের এই কর্মীদেরকে দেশের বাহিরে আমরা হয়তো বা ভালো জবে, আমরা 3D জবে আর আমরা লোকদেরকে দিতে চাই না, আমরা ভালো জবে তাদেরকে দিতে চাই যদি তার স্কিলটা থাকে। আর এখন যে বিষয়গুলো আসছে যে স্কিলের শুধু আমরা বলি যে টেকনিক্যাল, যেমন রিপন ভাই বললেন যে কারিগরি বা টেকনিক্যাল শব্দটা এখানে দিতে হয়, যে টেকনিক্যাল। তো এখন পৃথিবীটা সবটাই টেকনিক্যাল। আজকে আমি যে কাজ করতেছি, এই যে এখন কথা বলতেছি, এটা কিন্তু টেকনিক্যালের অবদান। এই যে এখানে যে টেকনিক্যালের অবদান, নাহলে আজকে আমরা সরাসরি এখন ফেস টু ফেস না হইয়া কিন্তু আমরা ফেস টু ফেসের মতো সব অ্যাক্ট করতে পারতেছি। এখানে যেমন এই বিষয়টা আমি যেমন ওদিন বললাম আমাদের সৌদি অ্যাম্বাসিডার সাথে আমাদের জুমে যে মিটিংটা হলো স্যার, যে আমি এই কারিগরি শিক্ষা বোর্ডে চাকরি করার 28 বছর পর্যন্ত চাকরি করতেছি, কিন্তু আমার এই কোভিড শুরু হওয়ার আগে আমার জানাই ছিল না যে জুম, তারপরে যে হ্যাং আউট, এরকম কোনো ইয়ে আছে, সফটওয়্যার আছে যেটা দিয়ে আসলে আমরা সমস্ত মিটিং মিছিল সব কাজ করতে পারি। কিন্তু এইটা আসার পরে বলো তখন আমি এটা কি আছে, জুমে মিটিং, আমি জুমে মিটিং মানে পরে আমি ঢুকে দেখলাম যে আর এক পৃথিবী এখানে, যে আসলে পৃথিবী হাতের মুঠোয়। কিন্তু এই যে পৃথিবীর হাতের মুঠোয় কার দ্বারা সম্ভব হয়েছে? ওই টেকনিক্যাল এডুকেশনে যারা স্কিল, তাদের দ্বারাই কিন্তু পৃথিবীটাকে হাতের মুঠোয় নিয়ে আসা সম্ভব হয়েছে। এখন আমাদের উচিত হবে তাদেরকে প্রমোট করা। আর সামাজিক যে বিষয়গুলো আছে, এখানে আপনি বলছেন সামাজিক বিষয়গুলো আছে, সেটা আমি যদি মনে করি যে আমাদের যে ইন্ডাস্ট্রি গুলোতে ওয়েস বোর্ড যে বিভিন্ন স্কেল নির্ধারণ করে দেওয়া হয়, বেতনের যে 7টা ধাপ নির্ধারণ করে দিয়েছে ওয়েস বোর্ড থেকে, মনে হয় এখন একটা গুরুত্বপূর্ণ সময় যে এই ওয়েস বোর্ডের ওই স্কেল গুলা যে নির্ধারণ করতেছে, এর সাথে আমার NTBQF এর যে লেভেল আছে, লেভেলের সাথে ম্যাচ করাই দেওয়া। আমরা কিন্তু সাধারণ ইয়েতে দেখি যে একজন লোক গ্রাজুয়েশন হওয়ার পর সে BCS এ পরীক্ষা দিতে পারে, একজন লোক মাস্টার্স করার পরে সে এই লেভেলের পদে যাইতে পারে, যে আমি হয়তোবা 10তম গ্রেডে অথবা 9তম গ্রেডে অথবা 6ষ্ঠতম গ্রেডে যাওয়ার জন্য আমার এই কোয়ালিফিকেশন লাগবে। ঠিক অনুরূপ ইন্ডাস্ট্রিতে যদি আমরা যে ওয়েস বোর্ড যে গ্রেড গুলো করে দিচ্ছে, সেই গ্রেডের সাথে যদি আমি আমার এই লেভেলে স্কিল লেভেলটাকে যদি ম্যাচ করাই দিতে পারি, তাইলে কিন্তু তারা বিজ্ঞপ্তিতে বলবে যে আমার ঠিক আছে, আমার 3rd লেভেলের অথবা 4th লেভেলের আমার লোক দরকার, তার বেতন স্কিল এত হবে। তখন আমি বুঝবো যে আমি যদি 4th লেভেলে যদি আমার স্কিলটা থাকে, তাইলে কিন্তু আমি 5,000 টাকা বেতন পাবো। আমার যদি 3rd লেভেলে হয়, তাহলে আমি 3,000 টাকা পাবো। তখন আমি চেষ্টা করব এটাকে 5,000 টাকা নিয়ে যাওয়ার জন্য। আর যখন এইটা ওই আর্নিংটা এখন বাড়বে, তখন তো একটা সামাজিক অবস্থানটা তৈরি হয়ে যাবে। কিন্তু যখন আর্নিং না বাড়বে, তখন এটা সামাজিক অবস্থান হবে না। বুঝছি এখানে পড়ালেখা করে কোনো লাভ নাই, তেমন কোনো ইনকাম করা যায় না। মানুষ কিন্তু, আমি যেটা বলছি, যে বেটার লাইভলিহুডের জন্য এখন কাজ করে, জেনারেল এডুকেশনই বলেন আর টেকনিক্যাল এডুকেশন বলেন। MBBS এ কেন ভর্তি হইতে চায়? যে ইউনিভার্সিটিতে না যায়, যে আমি যদি ডাক্তার হই, তাইলে তো বিকেলে চেম্বার করলে আমার 800 টাকা করে ফি আছে এক রোগীর পিছনে, দেখা গেল তো আমার মাসে এখানে 1 লাখ টাকা ইনকাম আছে। আমি একটা জব করতে গেলে 1 লাখ টাকা ইনকাম করতে পারবো না, কিন্তু আমি দেখা গেল যে সন্ধ্যা বিকাল থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত করতে হচ্ছে। এই যে আর্নিংটা বাড়তেছে, এই কারণে কিন্তু মানুষ এদিকে ঝুঁকছে। এখানে আমি আরেকটা পয়েন্ট অ্যাড করতে চাই, বিটিভির এখানে দায়িত্ব আছে যেমন কারিকুলামটাকে যেমন জব ওরিয়েন্টেড মার্কেট ওরিয়েন্টেড করার জন্য। আপনারা এটা শুনে খুশি হবেন যে স্কিল পলিসি যেমন সদাশয় সরকার আমাদেরকে দিয়েছে, আমরা স্কিল পলিসি অনুসারে ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল থেকে মেম্বারদেরকে নিয়ে এখানে কারিকুলাম কিন্তু এখন আর আমরা নিজেরা আর এখন একাডেমিশিয়ান নিয়ে করি না, একাডেমিশিয়ানদের সাথে আমরা কিন্তু কারিকুলামে আমরা ইন্ডাস্ট্রির লোককে এখানে ইনভলভ করেছি। তাদের নিডটাকে আমরা এখানে প্রায়োরিটি দিতেছি এবং ওই তাদের নিড অনুসারে আমার কারিকুলামটা বা স্ট্যান্ডার্ডটা তৈরি হচ্ছে এবং সেই মোতাবেক ট্রেনিং ডেলিভারি হচ্ছে এবং অ্যাসেসমেন্ট করে তাদেরকে আমরা জব মার্কেটের জন্য উপযোগী করেছি। কিন্তু এখানে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া, আমাদের সরকারের তরফ থেকে পত্রিকা এবং বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম এর মাধ্যমে এই কারিগরি শিক্ষাটাকে একদম নিয়ে যেতে হবে। কিন্তু পাশাপাশি আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে এর এই স্ট্যাটাস বৃদ্ধি করার জন্য আমার জব মার্কেটে তার প্রপার যেই স্কিলটা তার আছে, তার প্রপার ভ্যালু অ্যাড যাতে হয় এই স্কিলটার, এখানেও আমাদেরকে কাজ করতে হবে। এখানেও আমাদের সরকারকে নজর দিতে হবে। যেটা আমি বললাম যে অনেক সরকারি নিয়োগ বিধি, আমি যে মহিলা পলিটেকনিকের প্রিন্সিপাল মহোদয় এখানে আছেন, আমাদের এখানে ইলেকট্রোমেডিকেল থেকে মহিলা পলিটেকনিক থেকে আমাদের ছাত্রছাত্রীরা বেরোচ্ছে সার্টিফিকেট নিয়ে, আরো বিভিন্ন জায়গা থেকে বেরোচ্ছে। এই প্যান্ডামিকের সময় হয়তো আপনারা জানবেন যে আমরা কিন্তু একটা প্রবলেম ফেস করেছি, আমাদের অনেক টুলস এন্ড ইকুইপমেন্ট এটা মেডিকেলে ক্লিনিকে সেটা অচল ছিল। কারণ কি?
যে এটাকে রিপেয়ার মেনটেনেন্স করা যায় না, কারণ রিপেয়ার মেনটেনেন্স কোনো ব্যক্তি নাই। আপনি দেখেন এখানে কিন্তু একটা নতুন ক্ষেত্র তৈরি হয়ে গেছে যে আমার এই মেডিকেলের টুলস এন্ড ইকুইপমেন্ট রিপেয়ার আর মেনটেনেন্সের জন্য কিন্তু আমার লোক দরকার, সেই লোক দরকার। কিন্তু আমার মহিলা পলিটেকনিকে থেকে ইলেকট্রো মেডিকেল থেকে আমার লোক তৈরি হচ্ছে, এই লোকটা কিন্তু আবার চাকরির জন্য জন্ম হচ্ছে, কোথাও নাই। কিন্তু এখন ধরুন আমার এই যে মেডিকেল সাইডে যেসব হাসপাতালগুলো আছে, ক্লিনিকগুলো আছে, তাদের নিয়োগ বিধিতে এই যে ইলেকট্রো মেডিকেলের গ্রাজুয়েটদেরকে রিক্রুট করার জন্য নিয়োগ বিধি চেঞ্জ করতে হবে। এই নিয়োগ বিধি চেঞ্জের যদি উদ্যোগটা না হয়, তাহলে এই যে ধরেন এই যে মহিলা পলিটেকনিক যারা বেরোচ্ছে বা বেসরকারি কোনো পলিটেকনিক যারা বেরোচ্ছে, বেরোনোর পর সে চাকরি পাচ্ছে না, পরবর্তী বছর সে আর ভর্তি হতে আসতেছে না, বলছে না এই টেকনোলজিতে পড়লে তো এখানে একটা প্রশ্ন আসছে, একটা প্রশ্ন সবাই দেখলাম পড়ছে দেখে আমি ভাবলাম আপনি যেহেতু আলোচনা করছেন আপনার মাঝখানেই দিয়ে দেই। অনেকে বলছে যে মানে এত সময় যদি লাগে একটা মানে ইঞ্জিনিয়ার হয়ে বেরোতে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে বেরোতে যদি আমার 4 বছর সময় লাগে, যেখানে তারা বলছে যে অন্যান্য দেশে হয়তো এটা 3 বছরে সম্ভব, আমাদের এখানে 1 বছর বাড়িয়ে দিলেন, এইটার কি কোনো মানে মানে এই প্রশ্নটার উত্তর কিভাবে দেওয়া যেতে পারে? মানে যেহেতু আপনি কারিগরি বোর্ডে আছেন, আমাদের অভিভাবক, এরকম প্রায় 3-4টা কোয়েশ্চেন আমার কাছে আসছে, জন্য এটা দিলাম। না, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, এখন এই যে 3 বছর থেকে 6 বছর, এটা কিন্তু রাতারাতি হয় নাই, এমনি হয় নাই। এটা কিন্তু একটা দীর্ঘ একটা স্টাডির মাধ্যমে হয়েছে, একটা স্টাডি করা হয়েছিল। সেই স্টাডির ফাইন্ডিংস এর আলোকে তখন কিন্তু এই 4 বছরটা তৈরি করা হয়েছে, 4 বছর করা হয়েছে, এবং সরকার এটা চিন্তা করেছে। আর কেন আরো করেছে, যে এখন এই প্রযুক্তির উদ্ভাবনের ফলে আমাদের ইঞ্জিনিয়ারদের বা আমাদের ছাত্রদের নতুন টেকনোলজি এখানে অ্যাডপ্ট করতে হচ্ছে। আমি যখন নতুন টেকনোলজি এখানে দিচ্ছি, এখানে আপনি বলতে পারেন যে পুরোনোটাকে বাতিল করে দেন, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে এখনো রিকোয়ারমেন্ট মোতাবেক দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রিতে এখনো আমাদের পুরোনো মেশিন আছে। আমি যদি পুরোনো মেশিন পরিবর্তে নতুন মেশিন দিয়ে গ্রাজুয়েট তৈরি করি, সে চাকরি পাবে না। আবার পুরোনো মেশিন দিয়ে যদি আমি গ্রাজুয়েট তৈরি করি, যেখানে নতুন টেকনোলজি চলে আসছে দেশের বাহিরে বা দেশে, সেও চাকরি পাবে না। তো তার মানে এই বিটিবি কে এখানে আমি যেটা মনে করি যে বিটিবি কে এখানে বা এই সরকারকে এখানে যে হয়তো বা চিন্তা করেছে যে আমি নতুন যে কন্টেন্ট আমাদের বাজারে আসতেছে বা নতুন যে টেকনোলজি আসে, সেটাও আমার ছেলে মেয়েদেরকে দিতে হবে। সেইটা যদি দিতে চাই, তো আমার কারিকুলামে অ্যাড্রেস করতে হচ্ছে, এবং পুরনোটাও তো আমাকে কিছু কিছু রাখতে হচ্ছে। তো আমার যেহেতু পুরনোটা কিছু রাখতে হচ্ছে এবং নতুনটাকে এখানে ভিতরে দিতে হচ্ছে, তাইলে আমি যদি সময় বৃদ্ধি না করি, তাইলে তো আমার এই কারিকুলামটাকে অ্যাকোমোডেট করা সম্ভব হচ্ছে না। তো এখন ওই বিষয় মাথায় নিয়ে তখন একটা দীর্ঘ স্টাডির মাধ্যমে, এটা কিন্তু কারো এই কারিগরি শিক্ষা বোর্ডের নিজস্ব সিদ্ধান্ত না, বা এখানে কোনো ব্যক্তি বা কোনো সংস্থার নিজস্ব সিদ্ধান্ত না, সমষ্টিগত। আমি তো সমষ্টিগত একটা প্রক্রিয়ার মাধ্যমে একটা স্টাডি তৈরি করা হয়েছে। সেখানে একটা ন্যাশনাল কমিটি কাজ করেছে। এই ন্যাশনাল কমিটি করে তারপর পরে সরকার সিদ্ধান্ত দিয়েছে যে ঠিক আছে, এই ব্যাপারে 4 বছর রূপান্তর করা হলো। দেন যখন বিটিবি কে এই নির্দেশনা দেওয়া হয়েছে, তখন বিটিবি তার ওই সরকারের সেই আদেশের প্রেক্ষিতে আমরা বিটিবি হয়তো 4 বছরের কারিকুলাম একটু অ্যাড করতে চাই সাজান ভাইয়ের সাথে। জি জি, এই 4 বছর কোর্সের বিষয়ে তো অনেকেই বলছেন, আপনি প্রশ্ন পেয়েছেন, বাট হয়তো তারা ইতিহাসটা জানে না যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এখন 2য় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হিসাবে পদোন্নতি পান, অর্থাৎ পদে নিয়োগ পান। 1996 সালে এই বর্তমান সরকার শেখ হাসিনা সরকার আসার পরে এই কারিগরি শিক্ষায় জনপ্রিয় করার জন্য এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এই শিক্ষাটাকে এই মূল্যায়ন করে উনি এই সাব-স্টেশন ইঞ্জিনিয়ার পদটাকে 2য় শ্রেণীর পদমর্যাদা উন্নীত করেন। এবং সেখানে তখন আমাদের 3 বছরের কোর্স ছিল 13 ইয়ার স্কুলিং। তখন প্রথমেই আমাদের পদক্ষেপ ছিল যে এই শিক্ষাটার স্কুলিংটাকে বাড়াইতে হবে, এবং যুগোপযোগী যে সমস্ত নতুন নতুন টেকনোলজি এসছে, যেমন এন্টারপ্রেনারশিপ, তারপরে আপনার যে কম্পিউটার অ্যাপ্লিকেশন, এইরকম সাজান ভাই যেটা বললেন, অনেকগুলি সাবজেক্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে অ্যাড হয়েছে। ফলে আমাদেরকে 3 বছর কোর্সটা 4 বছরে রূপান্তর করা হয়েছে। দেখেন, অ্যাট দ্য সেম টাইম ডিগ্রি পাস কোর্স 2 বছরের কোর্সটাকে 3 বছরে রূপান্তর করা হয়েছে। অনার্স কোর্সটা কিন্তু 3 বছরের কোর্সটাকে 4 বছরে রূপান্তর করা হয়েছে। কেউ কিন্তু সেই সব জায়গায় বলছে না যেখানে সাধারণ ডিগ্রি পাস বা অনার্স পাস করে কোনো কর্মক্ষেত্রই নাই, অথচ এখানে 4 বছর অর্থাৎ 14 ইয়ার স্কুলিং এর একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সরাসরি 2য় শ্রেণীর কর্মকর্তা হিসেবে নিয়োগ পাচ্ছেন এবং দেশের উন্নয়নে কাজ করছেন। এক, দ্বিতীয় হচ্ছে বিশ্বের কথা বলতেছে। আমি জানি না যারা প্রশ্ন করেছেন তাদের কতটা অভিজ্ঞতা আছে। আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম নানিয়ান পলিটেকনিকে, সেখানে 3 বছরের কোর্স, বাট
11 plus 3 years, Right. 11 plus 3 years, this is 14 years schooling. এটাকে মূল্যায়ন হিসাব রাখতে হবে। আমি চায়নাতে গিয়েছি, চায়নাতে ইউনিভার্সিটিতে সেখানে দেখেছি, সেখানে তাদের হায়ার এডুকেশন হয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স, অর্থাৎ 12 plus 3 years ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে হায়ার এডুকেশনের মধ্যে তারা ধরে, নট মিড লেভেল এডুকেশন। সো 12 plus 3 years তারা এখানে হায়ার ভোকেশনাল এডুকেশনের মধ্যে ফেলে, এবং 12 plus 3 years, তাহলে সেখানে 15 years। সুতরাং এই শ্রীলঙ্কায়ও 4 years ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স। আমাদেরকে বিবেচনা করতে হবে আমার দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য, মধ্যম আয়ের থেকে উন্নত দিকে যাওয়ার জন্য আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে যদি সত্যি মানসম্পন্নভাবে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই তাদেরকে ইয়ার অফ স্কুলিংকে বাড়ানো হয়েছে, এটা অবশ্যই যৌক্তিকগত। এবং Right. পলিটেকনিক অঙ্গন বা আমরা সবাই সমৃদ্ধ হয়েছি, একটা ইয়ার অফ স্কুলিং বাড়লে একটা ইন্টারমিডিয়েট কলেজ বা একটা স্কুল এবং একটা ডিগ্রি কলেজ নিশ্চয়ই মান আমার বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা আমার মনে বোঝা উচিত, এবং সরকার সদা বিবেচনা করেছেন। এই যে অনেক রিসার্চ হয়েছে, তারপরেই 4 বছর কোর্স হয়েছে। আমাদের কিছু Right. কিছু লোক এভাবে হঠাৎ করে বলতেছেন আগে 3 বছরে যে চাকরি পাইতেন 4 বছরে একই চাকরি পান, কেন 4 বছর পড়বো? বাট 4 বছরে পড়ার মধ্যে তার যে জ্ঞান এবং মেধা দক্ষতা যে বৃদ্ধি পাচ্ছে, এবং সেইটা যে কম্পিটিশনের জন্য সে দেশে বিদেশে সার্ভিস দিচ্ছে, এটা আমাদেরকে আসলে মূল্যায়ন করতে হবে। এই জিনিসটা অত Right. অনেক মতো বোধগম্য হয় না বিধায় বলে না, থাকি। আশা করি আপনার এই সংক্ষিপ্ত বক্তব্যে এটা চলে আসবে। আমি একদম শেষের দিকে চলে আসছি আমাদের আজকের এই আলোচনায়। আমরা বন্ধুরা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, আপনারা জানেন আমরা কিন্তু আজকে আলোচনা করছি যেটি আসলে যেই কারণে আসলে বিশ্ব যুব দক্ষতা দিবস আয়োজিত হচ্ছে, কারিগরি দক্ষতা নিয়ে আমরা কথা বলছি। এবং এই কারিগরি দক্ষ জনবল হলেই আমরা আমাদের সেই উন্নত বাংলাদেশ বলি বা সোনার বাংলা বলি, তখনই কিন্তু সম্ভব। আর এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রচারের জায়গাটাতে আমরা কিছুটা পিছিয়ে আছি, যে জায়গাটাতে অন্যান্য দেশের কিছুটা এগিয়ে থাকে। আমরা একটা স্ট্যাটিস্টিক দেখেছি যে প্রায় 38 মিলিয়ন মানুষ, মানে করোনা পূর্ববর্তী সময়ে প্রায় 38 মিলিয়ন মানুষ শুধুমাত্র মোবাইলের মাধ্যমে তথ্য পেতে চাইতো। তো সেই জায়গাটাতে কি আমাদের পেপারে বিজ্ঞপ্তিটা কি কতটুকু গুরুত্বপূর্ণ? সো ব্র্যান্ডিং এর যেহেতু একটা মানে পরিবর্তন হয়েছে, তো আমরা মনে করছি কারিগরি দক্ষতায় একটা পরিবর্তন রয়েছে। আমরা একদম শেষে চলে আসছি। প্রত্যেকের কাছ থেকে আমি এক্সট্রা 2 মিনিট করে আপনাদের কনক্লুডিং রিমার্কস বলতে পারেন যে ইজ ব্র্যান্ডিং রিকোয়ার্ড ফর টেকনিক্যাল এডুকেশন ইন বাংলাদেশ। তো সেই জায়গাতে যদি স্পষ্ট কোনো পরামর্শ আপনাদের কাছ থেকে পাওয়া যায়। পাশাপাশি আমাদের অভিভাবক কারিগরি শিক্ষা বোর্ডের শাহজাহান ভাই, আপনিও কিন্তু মানে এই আলোচনায় নট অনলি ফ্রম বিটিভি বাট অলসো অ্যাজ অ্যান এক্সপার্ট আপনি আপনার ওপিনিয়ন দেবেন। তো আমি শুরু করছি আমাদের সিইও জনাব মোহাম্মদ নুরুজ্জামান, ড্যাফটুল ফ্যামিলি। খুবই প্রাণবন্ত আলোচনা হচ্ছিল। আমাদের জহিরুল ইসলাম ভাই এবং শাহজাহান ভাই, পাশাপাশি আমাদের মহিলা পলিটেকনিকের প্রিন্সিপাল ম্যাডাম অত্যন্ত সুন্দর করে বলেছেন যে কি কি পয়েন্টগুলো আসলে আমাদের খেয়াল করতে হবে রিব্র্যান্ডিং এর ক্ষেত্রে। তো শাহজাহান ভাইয়ের কথা থেকে যেটা আমি এবং আমার যে এক্সপিরিয়েন্সটা ছিল, যেটাকে সামারাইজ করে যদি আমি বলতে চাই, সেটি হচ্ছে যে আমাদের সরকারি বেসরকারি মিডিয়া এদের যেমন উদ্যোগ প্রয়োজন, ঠিক তেমনি ভাবে যেটা শাহজাহান ভাই বলেছেন খুবই যথার্থ, যে আসলে মানুষ তো কাজ করে তার এমপ্লয়মেন্টের জন্য, কেরিয়ারের জন্য, আর্নিং এর জন্য, এবং তার সোসাইটি তাকে কিভাবে দেখছে সেটার জন্য। তো এই জায়গাটা আমার মনে হয় গুরুত্ব দিতে হবে। উনি খুব যথার্থ বলেছেন যে আইএসসি এবং বিটিবি, কারিগরি শিক্ষা অধিদপ্তর, এনএসডিএ, এই যে কাজ কর্মযজ্ঞগুলো যে হচ্ছে, এটা আসলে ইন্ডাস্ট্রি জানে না, মানে প্রাইভেট সেক্টর জানে না। এই যে গ্যাপটা, এটা কিন্তু ব্র্যান্ডিং এরই মানে ল্যাক অফ ব্র্যান্ডিং আমি বলবো। সেই কারণে আজকে আমাদের এই টাইটেলটা যুগ। আমি আরেকটি জিনিস এখানে শুধু বলতে চাই, যেটা হচ্ছে যে সোশ্যাল ব্যালেন্স যেই সোসাইটিতে যে নিচু করে দেখা কারিগরি শিক্ষিত একজনকে, এটা কিন্তু থাকবে না যদি আমরা এই যেটা বললাম যে আমাদের গ্রামে একটা কথা বলা হয়, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। হ্যাঁ, একজন শিক্ষার্থী যখন বের হয়ে ভালো করবে, তখন কিন্তু অটোমেটিক্যালি তার পাশে আরেকজন উদ্বুদ্ধ হবে সেই কাজটা করতে।
তো আমার যেখানে এখানে যে এই কথাটাতে যেটা যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে হয়তো আমাদের শিক্ষা, এই কারিগরি শিক্ষা ডেলিভারির ক্ষেত্রে অথবা প্র্যাকটিক্যালি দক্ষ জনবল তৈরির ক্ষেত্রে একটা গ্যাপ হয়তো বা আছে। তো যে কারণে আমরা এই দুটো জিনিসকে সমানভাবেই করতে হবে। মানে বিষয়টা এরকম না যে ডিম আগে না মুরগি আগে, আসলে এই বিতর্কে গেলে লাভ নাই। সমান তালে দুটোকে কোয়ালিটিও বাড়াতে হবে, সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রি একাডেমিয়া একটা লিঙ্কেজও থাকতে হবে এবং ব্র্যান্ডিং এ আমাদেরকে জোর দিতে হবে। ট্রাই পার্টি উদ্যোগ যখন কার্যকর হবে তখনই হয়তো আমাদের এই যে উদ্যোগ, আমাদের বিশ্ব যুব দক্ষতা দিবসের যেই প্রতিপাদ্য সেটি অ্যাচিভ করা সম্ভব হবে এবং দেশ তার কাঙ্ক্ষিত যে লক্ষ্য যেটি বলেছেন মধ্যমায়ের দেশ বা উন্নত দেশে যে আমাদের রূপান্তর করার যে ভিশন সেটি অর্জন করা সম্ভব হবে। ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এবার যেতে চাচ্ছি জহিরুল ইসলাম ভাই। হ্যাঁ, ধন্যবাদ। অনেক কথাই আলোচনা হয়েছে, স্যারও সুন্দরভাবে বলেছেন। মূলত আমরা যদি ব্র্যান্ডিং এর কথা চিন্তা করি তাহলে অবশ্যই সোশ্যাল অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে, এক। দুই হচ্ছে কর্মক্ষেত্র বাড়াইতে হবে। আমার যোগ্যোপযোগী আমি বলছি কিন্তু তাদের কর্মের সংস্থান নাই, সেই ছেলে মেয়েগুলি লেখাপড়া করে বেকারত্ব যদি গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে ব্র্যান্ডিং হবে না। ব্র্যান্ডিং হবে তখনই যে আমার সিঙ্গাপুরের মতো যে পাশ করার আগে তার চাকরির কর্মসংস্থান রেডি করে রাখা। ইন্ডাস্ট্রি যারা বেসরকারি উদ্যোক্তারা আছেন তারা কর্মক্ষেত্র তৈরি করবেন, তারা অর্ডার দিয়ে রাখবে যে আমার এই টেকনোলজির আমার এই এতজন লোক দরকার, তারা বের হওয়ার সাথে সাথে চাকরি যাবে, কর্মসংস্থায় যাবে। তৃতীয়ত শাহজাহান ভাই যেটা বলেছে এনডিবিকেএফ থেকে যে আমাদের স্কিল বা দক্ষ যুব সমাজ বের হচ্ছে তাদের ওয়েজেস স্কেলে অর্থাৎ নিয়োগ বিধিতে এবং ওয়েজেস স্কেলে একটা জায়গা ঠিক করা, এবং এটা দরকার, না হলে আমাদের এই ব্র্যান্ডিংটা হবে না। সুতরাং আমরা যদি একটা ভালো স্যালারি পাই এবং ভালো চাকরি পাই এবং দ্রুততার সময়ের মধ্যে এবং সকল টেকনোলজি থেকে পাশ করার সাথে সাথে যদি আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয় তাহলে আমার মনে হয় এই শিক্ষাটা একটা যোগ্যবোধী শিক্ষা এবং এই শিক্ষাটা একটা ব্র্যান্ডিং হবে এবং সবাই এটাকে তখন পছন্দ করবে। ওই দুর্বল ছেলেটাকে নেওয়া দিয়ে সবল ছেলেটাকেই দেওয়ার চেষ্টা করবে যে দ্রুত এই ছেলেটা বের হয়ে আসবে, কর্মক্ষেত্রে যাবে এবং আমার পরিবারকে বা দেশকে সমাজকে উন্নত করবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। ম্যাডাম আরিফা পারভিন, আপনার কাছে জানতে যে প্রচারের ব্যাপারে কি আপনার কোনো মতামত আছে, যে আরো কিভাবে প্রচার প্রসারের মাধ্যমে কারিগরি শিক্ষাকে মানুষের কাছে নিয়ে যাওয়া যায়? ধন্যবাদ। প্রচার যেটা আমরা জানি যে বিভিন্ন ভাবে করা যায়, সেক্ষেত্রে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি শুরু হয় 10 ম্যাট্রিকুলেশন পাশের পর। এক্ষেত্রে যদি আমরা প্রত্যেকটা কাছাকাছি স্কুল এবং আশেপাশে গার্জেন যারা আছেন তাদের নিয়ে আমরা আলোচনা করি বা টিভিতে ব্রেকিং নিউজ দেই যে সরকার এখন আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কে যথাযথ মর্যাদায় নিয়ে আসছে, এখানে আমাদের চাকরির যে সম্ভাবনা আছে সেটা একটা পদমর্যাদায় আছে। এই বিষয়গুলো যদি আমরা জনগণকে বোঝাতে পারি যে এটার একটা সোশ্যাল ভ্যালু আছে, এবং চাকরির ক্ষেত্রে যেটা অসুবিধা হয় যে কোম্পানিগুলো ভালো স্টুডেন্ট চায় কিন্তু স্যালারির ব্যাপারে তারা একটু আমাদের মনে হয় যদি সহযোগিতা করে, এই বিষয়গুলো যদি আমরা তুলে ধরতে পারি, আমার মনে হয় না যে কর্মক্ষেত্রে স্টুডেন্টদের এই যে অপারগতা আছে, কারণ কারিগরি মানেই দক্ষতা, আর দক্ষতা না শিখলে সে কারিগরি পাশ করে বের হতে পারবে না, তাকে দক্ষ হয়েই কারিগরি পাশ হবে। এটা আমরা যদি উপর লেভেল থেকে আমাদের সচেতনতা বৃদ্ধি হয়েছে, এখন আমাদের প্রতিষ্ঠানগুলোতে যারা এখানে এন্ট্রান্স হবে তাদেরকে যদি আমরা বোঝাতে সক্ষম হই যে না, কারিগরি একটা মর্যাদাপূর্ণ এডুকেশন এবং এটা পাশ করে আমরা একটা সুন্দর চাকরি এবং সোশ্যাল ভ্যালু পাচ্ছি, এই জিনিসগুলো যদি আমরা স্কুলে আমরা জানাতে পারি
যেসব মেয়েরা আমাদের বা যেসব ছেলেরা আমাদের প্রতিষ্ঠানে পড়তে আসছে, তারা যদি জানে যে এত সুযোগ আছে, এই সুযোগগুলো যদি তারা জানতে পারে, সেটা টিভির মাধ্যমে হতে পারে, মোবাইলের মাধ্যমে হতে পারে, ফেসবুকের মাধ্যমে হতে পারে, বা লিফলেটের মাধ্যমে হতে পারে, মুখে মুখে হতে পারে, বিভিন্ন ভাবে আমরা এটা চর্চা করতে পারি। এদেরকে সোশ্যাল অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে। মূল কথা হচ্ছে আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে এবং একটা ভালো জব মার্কেট আমাদের সৃষ্টি করতে হবে, যেখানে আমাদের সন্তানেরা যে শান্তিপূর্ণভাবে উচ্চতর স্যালারিতে দক্ষতার সাথে চাকরি করতে পারে। এই অ্যাওয়ারনেস গুলো যদি আমরা জানাতে পারি, তাহলে মনে হয় আমাদের ছাত্র বা ছাত্রী এখানে পড়ার যে সুযোগ সৃষ্টি হয়, সেটা আমার মনে হয় ওভারকাম করতে পারবো। থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ শাহজাহান ভাই, আপনার সর্বশেষ রিমার্ক কি হতে পারে রিব্র্যান্ডিং এর ক্ষেত্রে? ধন্যবাদ সুমন ভাই, সব কথাই চলে আসছে। এখন সর্বশেষ যদি আমি দুইটা বা তিনটা বুলেট বলতে চাই, তাহলে একটা বুলেট হলো যে আমার এই যে টেকনিক্যাল এডুকেশন থেকে ট্রেনিং নিয়ে যারা বেরোচ্ছে, আমাদের সরকারি এবং বেসরকারি চাকরিদাতাদের নিয়োগ বিধিতে এটাকে ইনকর্পোরেট করতে হবে, যাতে তারা গেটের থেকে লোক নেওয়ার পরিবর্তে সার্টিফাইড দাঁড়ি বা ট্রেনিং প্রাপ্ত লোকজনগুলো রিক্রুট করে। এটা হলো এক জায়গা। 2 নম্বর হলো যে আমাদের সরকারের তরফ থেকে যেটা হলো আমাদের সার্টিফিকেটধারীরা যারা দেশের বাইরে যাচ্ছেন, বিভিন্ন আমরা 157টা দেশে আমাদের দেশের থেকে লোকজন যাচ্ছে, ওই দেশগুলো যাতে আমাদের এই সার্টিফিকেট গুলোকে বেলি আউট করে, সেখানে আমরা মিউচুয়াল রিকগনিশন করা বা ওটাকে তাদের কাছে পপুলারাইজ করা, যে এই সার্টিফিকেটধারীরা ভালো কাজ করতে পারে, সেটা তাদেরকে প্রুভ করা। আর এই দুইটা জায়গায় আমরা এটাকে যদি আমি বাইরের মার্কেট এবং ইন্ডাস্ট্রির কাছে এটাকে অ্যাকসেপ্ট করতে চাই, তো বিটিবি থেকে যে কাজগুলো দরকার কোয়ালিটি বডি হিসাবে, তার কোয়ালিটি সম্পন্ন লোক গ্রাজুয়েট যাতে বেরোয়, সে বিষয়ে আপনারা জানেন যে আমরা স্কিল পলিসি হওয়ার পরে আমরা সেই কাজগুলো করছি, কোয়ালিটি ম্যানুয়াল আমরা তৈরি করে সেভাবে আমরা বাস্তবায়ন করছি, সেগুলো হবে। তা আর এই বিষয়গুলোকে প্রচার, এটা আপনি যেটা বলছেন, এখন ফেসবুকে প্রচার দেওয়া হয়তো পত্রিকার চাইতে বেশি এফেক্টিভ হবে এখন ফেসবুকে, কারণ সবাই অবসর সময় খালি ফেসবুক দেখতেছে। এই কারণে আমাদের প্রচারের ধরনটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। তবে সর্বশেষ যখন আমাকে আর্নিংটা হবে, আমি যখন সুযোগটা বেশি পাবো তখনই পাবো। সর্বশেষ কথা হলো, আমি একটা আবার গ্রামের এক্সাম্পল দিই। আমি তখন ছোট জাজিরা হাই স্কুলে ভর্তি হইতে গেছি, আমি তো 6 অন্য স্কুল 7-এ ভর্তি হইতে গেছি। তখন আমাকে আসার সময় বলতেছে, কই ভর্তি হইলা? তো বলছে যে জাজিরা হাই স্কুলে ভর্তি হইলাম। তো বলছো ও জাজিরা হাই স্কুলে ভর্তি হইলাম, আমাকে বয়স্ক এক মুরব্বী বলতেছে, আমাদের দাদা হয়। তো আমি বললাম যে জাজিরা হাই স্কুলে ভর্তি হইলাম। তো ঠিক আছে, কয় তুমি ওই মেট্রিক পাস করার পর, সে তো এসএসসি জানে না, মেট্রিক পাস করার পরে তুমি কিন্তু আমাদের দেশে রহমান নামে রহমান যেই পড়া পড়ছে সেই পড়া পড়বা। কি পড়া পড়ছে আমি তখন তো এটা বুঝতাম না, পরে দেখলাম রহমান পড়া পড়ছে, সে ঢাকা পলিটেকনিক থেকে সে পাশ করা। এখান থেকে পাশ করে সে তৎকালীন সময় সৌদি আরব গেছে, বাড়িতে দোতলা বিল্ডিং বানায় ফেলাইছে, গ্রামের দেশ। ওই সময় দেশে কেউ ইটের ঘর করেনি, সবাই টিনের ঘর করতো। তার মানে এটা হলো কি, ওই যে মানুষ কিটা দেখছে, যে যেটা হলো যে এই পড়ার পরে সে গ্রামে দোতলা বিল্ডিং করতে পারছে, তো সে কারণে ওই পড়া পড়ো, হ্যাঁ, মেট্রিক পাস করার পর ওই পড়া পড়ো। তো আমি মনে করি যে আসলে যদি আমাদের এটাকে অ্যাকসেপ্ট করাইতে পারি ইন্ডাস্ট্রির কাছে, এখানে যদি আর্নিংটা বেশি হয়, মানুষ যদি দেখে যে এখানে, তখন দেখবেন আমার কোনো এখানে ভর্তি হওয়ার জন্য অ্যাড দেওয়া লাগবে না, লোকজন এসে খুঁজবে আমার এখানে ভর্তি হওয়ার জন্য। এই কারণের জন্য ইনস্টিটিউটের সাথে ইন্ডাস্ট্রির লিঙ্কেজটা বাড়াতে হবে, এটা হলো একটা পয়েন্ট। কারণ লিঙ্কেজটা বাড়ালেই দেখা যাবে যে এখান থেকে লোকগুলো ওখানে নিবে। 2 নম্বর হলো টিচারদের যখন কোয়ালিটিটা বাড়বে, টিচাররা ভালো ট্রেনিং দিতে পারবে, তা ভালো স্কিল ম্যানপাওয়ার তৈরি করতে পারে, তখন ইন্ডাস্ট্রি থেকে লুফে নিবে। তবে সর্বোপরি ইন্ডাস্ট্রি, সরকার বা এদের এই তার নিয়োগ বিধি পরিবর্তন, তাদেরকে অ্যাকসেপ্ট করার পর্যায়টা নিয়ে যেতে হবে। এইটাই মনে হয় প্রথম। এইটা যদি হয়, তাইলে মনে হয় আস্তে আস্তে বাকি কাজগুলো হবে। ধন্যবাদ ত্রিপন ভাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা অত্যন্ত চমৎকার আলোচনা করলাম। বন্ধুরা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনারা একটা জিনিস বুঝতে পেরেছেন যে আমাদের কিন্তু আসলে যেটি আমাদের আলোচনায় চলে এসেছে, যে কারিগরি শিক্ষা নিয়ে এটা 3 মাসের শিক্ষা
হোক বা 4 বছরের পলিটেকনিক এডুকেশন হোক, যার কাছেই কারিগরি দক্ষতা আছে তার কিন্তু অটোমেটিক আত্মবিশ্বাস থাকে। কেউ আপনাকে মূল্যায়ন করুক বা না করুক, এক ধরনের আত্মবিশ্বাস আপনাকে এগিয়ে নিয়ে যায়। আমি সেদিন আমার এক বন্ধুর কাছে সাথে কথা শুনছিলাম যে তার বাসায় এসে এক ছেলে তাকে মোবাইল সার্ভিস করে দিয়ে গেছে। সেই ছেলেটি একটি আরএনজি সেক্টরে আছে, আরএনজি সেক্টরে বেতন একটু কমে যাওয়ার কারণে সে এই পথটা বেছে নিয়েছে যে বাসায় গিয়ে গিয়ে মোবাইল সার্ভিস করে দেওয়া। আমি জাস্ট বলছি না যে আপনাদেরকে এটা করতে হবে, বাট আমি বলছি যে একটা পথ খুঁজে বের করা, যেটি আসলে এবছরের যুব দক্ষতা দিবসের প্রতিপাদ্য, যে ইউথ ফর স্কিলস ফর রেজিলিয়েন্ট ফর এ ইউথ, মানে যেই আমরা সেই যুবকেই চাই বা সেই যুবদের তৈরি করতে চাই যারা যে কোনো পরিস্থিতিকে নিজেকে শক্তভাবে দাঁড় করিয়ে রাখতে পারবে, আর সেই জায়গাটাতে কাজ করতে পারবে হচ্ছে কারিগরি দক্ষরাই। এবং আজকের আলোচনায় আমাদের সাথে অত্যন্ত চমৎকার কিছু মূল্যবান মতামত দিয়ে আমাদের এই আলোচনাকে সমৃদ্ধ করেছেন। আমি কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি জনাব মোহাম্মদ নুরুজ্জামান, সিইও ড্যাফোডিল ফ্যামিলি, জনাব জহিরুল ইসলাম, জেনারেল সেক্রেটারি ফর শিক্ষক সমিতি, আমাদের এখানে ঢাকা মহিলা পলিটেকনিকের সম্মানিত অধ্যক্ষ শাহানা বেগম এবং আরিফা পারভিন, এবং আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে যুক্ত হয়েছেন ডেপুটি ডিরেক্টর SM শাহজাহান সাহেব। তো আপনাদের সকলকে অত্যন্ত ধন্যবাদ, কৃতজ্ঞ যে এই ব্যস্ততম সময় আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। এবং বন্ধুরা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনারা অসংখ্য কমেন্ট করেছেন, অসংখ্য প্রশ্ন করেছেন। তার কিছু কিছু প্রশ্ন আমি তুলে ধরবার চেষ্টা করেছি আপনাদের পয়েন্ট অফ থেকে। তো আমরা আশা করি যে এই যারা আমাদের সঙ্গে লাইভে শুনলেন বা যারা রেকর্ডে শুনবেন তারা এটাকে আরো ছড়িয়ে দেবেন। এটিও কিন্তু একটা মাধ্যম হতে পারে টু প্রমোট টেকনিক্যাল এডুকেশন বোর্ড। সো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের পরবর্তী আয়োজনের সাথে থাকবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে, আপনাকে ধন্যবাদ।